আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসের। তো আমরা তড়িৎ রসায়ন দেখতেছিলাম, লেকচার 1 পর্যন্ত আমাদের দেখা হয়ে গেছে। এখন লেকচার 2 শুরু করতেছি। এন্ড একটু যদি খেয়াল করো, লেকচার 2 তে যেমনটা ভাই বলছিলাম, ফ্যারাডের সূত্র আর রাসায়নিক তুল্যাঙ্ক, যেটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এগুলো শুরু করতেছি। তো বেসিক্যালি লেকচার 1 এর যে আলোচনাগুলো ছিল, সেটা যেমনটা বলছিলাম, সেটা ছিল অনেকটা গুণগত পার্ট। মানে আমাদের হচ্ছে তড়িৎ রসায়নেরই বলতে পারো যে একটা গুণগত পার্ট ছিল। মানে আমি যদি ইংলিশে বলি, এটা হচ্ছে কোয়ালিটেটিভ জিনিসপত্র, যে আমি ক্যাথোডে কাকে পাবো বা অ্যানোডে কাকে পাবো, এগুলা। বাট এই যে এটা লিখে রাখলাম আমি লেকচার ওয়ান। এখন আমরা যে জিনিসটা নিয়ে ডিল করব সেটা হচ্ছে পরিমাণগত পরিমাণগত। এখন আমরা এই পোর্শনটা নিয়ে ডিল করব আমাদের এই যে লেকচার 2 তে। তার মানে ভাইয়া যেটা বলতে যাচ্ছি, আমাদের কনসার্ন ছিল যে আমি ক্যাথোড অ্যানোডে কাকে পাবো সেইটা। আমরা জানি যে আস্তে আস্তে কি হয়, যে ক্যাথোডে কোনো একটা ধাতু পাওয়া যায় আর অ্যানোডে অধাতু পাওয়া যায়। অধাতু সাধারণত গ্যাস হিসেবে পাওয়া যায়, এরকম ব্যাপারটা। কিন্তু এখন আমাদের টার্গেট হচ্ছে যে আসলে ওকে কতটুকু পাওয়া যাবে। এই যে যেই কারণে লিখলাম পরিমাণগত, এই ব্যাপারটা নিয়ে এখন আমি কনসার্ন, যে অ্যামাউন্টটা কতটুকু হবে। আর সেটাই আসলে বের করা যায় আমাদের এই যে ফ্যারাডের সূত্র দিয়ে। ফ্যারাডে খুব ভালো একটা সূত্র দিয়ে গেছেন। এই সূত্র দিয়ে আমরা খুব ইজিলি তড়িৎ বিশ্লেষণের সময়, মানে তড়িৎ বিশ্লেষণের পর কতটুকু ক্যাথোডে জমা হবে বা অ্যানোডে কতটুকু জমা হবে, এগুলো আমরা বের করতে পারি। আর তুল্যাঙ্ক নিয়ে তো কথা বলবোই। ওভারঅল এটা নিয়ে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা খুবই ইম্পর্টেন্ট। বাট একটু ছোট্ট একটা ঝামেলা আছে করার সময়, দেখবা যে ক্যালকুলেশন গুলো মাঝে মাঝে একটু কঠিন বা ডিফিকাল্ট টাইপের ক্যালকুলেশন আসে। আমরা চেষ্টা করবো যে যতটুকু ক্যালকুলেশনে বলা যায় সেটা বলার। আদারওয়াইজ এগুলো আসলে হাতে করতে হয়, তো একটু সময় লাগে। আমরা চেষ্টা করবো যে সেই সময়টা সেভ করার। ওকে, আচ্ছা, আসি। তাহলে এই যে অ্যানালাইসিস দেখতেই পারতেছো, রিটেন তো মানে হচ্ছে কম টাইম ধরে, তাই এখন পর্যন্ত খুব একটা আসে নাই। এমসিকিউ বেশিরভাগ আসছে। আসো দেখি। প্রথম কথা আমরা দেখতেছি ফ্যারাডে যে প্রথম সূত্র সেটা। এখন তোমাদের মনে হতে পারে, আচ্ছা প্রথম সূত্র লেখা, তার মানে দ্বিতীয় তৃতীয় এই টাইপ কিছু আছে নাকি? আসলে আছে একটা জিনিস, এটা আমাদের বইতে সরাসরি নাই। প্রথম সূত্র আছে আর দ্বিতীয় সূত্র আছে, যেটা আমরা এই লেকচারের লাস্টে ছোট্ট করে একটু দেখবো। সব বইতে সরাসরি না থাকলেও দ্বিতীয় সূত্রটা আসলে প্রথম সূত্রের একটা অনুসিদ্ধান্ত। মানে প্রথম সূত্রটা দেখাবো ভাইয়া যে ডেরিভেশন করেই দ্বিতীয় সূত্রের যে পোর্শনটা বা যে ফিগারটা সেটা আসলে পাওয়া যায়। বাট ওই যে যেটা বললাম, যে প্রবলেম আসলে প্রথম সূত্র থেকে আসে, এই যে এখানে যে সূত্র দেখতেছো সেগুলো নিয়ে। আসলে একটু বোঝা শুরু করি, তারপর যাতে আমরা ম্যাথ করতে ইজি হয়। তড়িৎ বিশ্লেষণের সময় মানে আমরা কি করতেছি, তড়িৎ বিশ্লেষণ। বাইরে থেকে আমি কারেন্ট দিচ্ছি, আর ওই কারেন্টের কারণে বিশ্লেষণ হবে, ভাঙবে, ভেঙে কিছু একটা তৈরি হবে। তো এই যে কিছু একটা যে তৈরি হবে, দেখো সেটা কই তৈরি হয়? তড়িৎ দ্বারে, ওই যে ক্যাথোড বা অ্যানোডে। আর আমরা যদি বলি যে সঞ্চিতর ব্যাপারটা মোস্টলি হয় হচ্ছে আমাদের ক্যাথোডে। ক্যাথোডে ক্যাথোডে হচ্ছে সঞ্চিত হয়। আর আমাদের অ্যানোডে, অ্যানোডে হচ্ছে দেখা যায় যে কি হয়, দ্রবীভূত হয়। যেহেতু অ্যানোডে অধাতুর সাথে ব্যাপারটা রিলেটেড, অ্যানোডে দ্রবীভূত হয়, এরকম। সো পদার্থের পরিমাণ, এই পরিমাণটা বলতে এখানে অনেক কিছু বুঝাতে পারে। ধরো যদি গ্যাস হয় আয়তন বুঝাবে, তারপর যদি কোন একটা পরমাণু হয় তাহলে হচ্ছে তার ভর বুঝাবে, তাই না, ধাতু হইলে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই পরিমাণকে ডাব্লিউ। কারণ জানোই তো, ডাব্লিউ যদি জানি, তারপরে যে মোল সংখ্যা থেকে এটাকে যে কোনো কিছুতে কনভার্ট করতে পারবো। তো এই যে পরিমাণটা যেটা, সেটা প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। এখন এই যে প্রবাহিত বিদ্যুৎটা আবার কি, এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কিউ। হ্যাঁ, কিউ চার্জ। কারণ কি, আলটিমেটলি আমরা তো জানি যে এই কিউ সমান হচ্ছে আমাদের কি, আইটি। আইটি, তাই না? আই হচ্ছে কারেন্ট আর টি হচ্ছে সময়। ওকে, ফিজিক্সের সূত্র। সো বলা হচ্ছে যে এই দুইটা সমানুপাতিক। বলছে কিন্তু খুব সহজ কথা, খুব একটা কঠিন কিছু না। হ্যাঁ, দেখো, জিনিসটা অবভিয়াস। মানে তুমিও এটা কল্পনা করতে পারবা বা রিলেট করতে পারবা, যে একটা পাত্র নেওয়া হয়েছে, ওই পাত্রে কি করা হচ্ছে, কারেন্ট দেওয়া হচ্ছে বাইরে থেকে, এন্ড এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে। তো এই দ্রবণের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, আলটিমেটলি কি, সে আস্তে আস্তে হয় ইলেকট্রন নিয়ে বা ছেড়ে কিছু একটা হবে আর কি, ওই যে জারণ বিজারণ, সে আস্তে আস্তে জমা হবে। তো স্বাভাবিক, আমি যত বেশি কারেন্ট দিব, তার মানে কি, আমি তত বেশি ইলেকট্রনের সাপ্লাই দিচ্ছি। আর যত বেশি ইলেকট্রনের সাপ্লাই দিব তত বেশি জমা হবে। আইডিয়াটা কিন্তু খুবই সিম্পল, যে যত বেশি কারেন্ট দিব তত হচ্ছে আমার ডাব্লিউটা বড় হবে বা আস্তে আস্তে জমা হবে, দ্রবীভূত হবে। এন্ড এই যে আইটি এর যে ব্যাপারটা দেখো, আইটি হচ্ছে আমাদের কারেন্ট। এখানে ইউনিট গুলো খুবই ইম্পর্টেন্ট। আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর সময়ের ইউনিট যেটা, সেটা হচ্ছে সেকেন্ডে। সো কিউ এর যে ইউনিটটা সেটা আমরা পাই কুলম্বে। আর ডাব্লিউ যে ইউনিট, সেটা মোস্টলি আমরা হিসাব করি গ্রামে। কেজিতেও কনভার্ট করা যায়, বাট মেইনলি সূত্রে ক্যালকুলেশন করার সময় আমরা এটা গ্রামে নিয়ে কাজ করি। ওকে, সো এখানে দেখা যাচ্ছে লম্বা একটা সূত্র আছে। আসলে আমরা এটা ভাঙিয়ে আস্তে আস্তে ডিকোড করি, কোনটা কি মিন করতেছে। ফার্স্টে আমরা শুরু করি এই ডাব্লিউ সমানুপাতি কিউ দিয়ে। দেখবা এটা দিয়ে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। ডাব্লিউ সমানুপাতি কিউ, মানে ফ্যারাডে সূত্রের বিভিন্ন রূপ তোমরা দেখতে পারো, বিভিন্ন ফরম্যাটে আসে। তো এগুলো যে আলাদা আলাদা ফরম্যাট ওরকম না, একটাই হচ্ছে ভেঙে ভেঙে বিভিন্ন ভাবে এক্সপ্রেস করা যায় আর কেমন না, যে প্রত্যেকটা আলাদা আলাদা সূত্র এরকম না, ব্যাপারটা এটা বলতেছিলাম। ওকে, সো সমানুপাতিক সমীকরণ যেহেতু একটা ধ্রুবক আনি, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে আমাদের কি হবে, জেড। কিউ হবে, একটা ধ্রুবক নিয়ে আসছি, রাইট? আচ্ছা, এবার এই যে দেখো জেড, এই যে জেড। ওকে,
এই জেডটাই কি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জেডটা হচ্ছে আমাদের জেড, এটা ইকুয়ালস টু হচ্ছে তড়িৎ, তড়িৎ রাসায়নিক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তুল্যাঙ্ক। আরেকটা জিনিস আছে রাসায়নিক তুল্যাঙ্ক, বুঝছো? আমি দুইটার মধ্যে পার্থক্য বলে দিব। এই যে জেডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আর ক্যাপিটাল ইটা যেটা, এটা হচ্ছে জাস্ট রাসায়নিক তুল্যাঙ্ক। ওইটার নামের আগে আর কি তড়িৎটা বলা হয় না। পার্থক্য কই ভেবে দেখাবো, সমস্যা নেই। ওকে আসো, আমি যদি এবার ক্যালকুলেশন করতে আসি, যে সাপোজ জেড বের করব, ঠিক আছে? এই জেডটা কিভাবে বের করে? এই জেডটা বের করার সময় উপরে রাখে হচ্ছে এম, নিচে রাখে ই, আর হচ্ছে এফ। দেখো এদের সাথে পরিচয় আছে নাকি? এম তো হচ্ছে আমাদের আণবিক ভর বা পারমাণবিক ভর। কখন কোনটা বুঝাবা? যদি কোন একটা যৌগ থাকে, যৌগ মানে তো অণু, তার মানে তখন সেটা হবে আণবিক ভর। আর যদি কোন একটা পরমাণু থাকে, ধরো কপার পরমাণু, তখন কি বসাবা? পারমাণবিক ভর। তার মানে উদাহরণ দিয়ে দিই, ধরো কপারের কথা বলতেছি, তার মানে পারমাণবিক ভর। কিন্তু কপার সালফেটের কথা বললে সেটা আবার কি হবে? আণবিক ভর। ওকে, তারপর আসি ই। ই তো জানো আমরা অনেক ইউজ করি কেমিস্ট্রিতে এরকম একটা জিনিস। আশা করি পরিমাণগত রসায়নের লেকচারটা তোমাদের দেখা হয়েছে, সেখানে ভাই এটা নিয়ে অনেক কথা বলছি। এটা হচ্ছে আমাদের তুল্য সংখ্যা, ইকুইভ্যালেন্ট নাম্বার, যেটা তুল্য সংখ্যা, ঠিক আছে? আর এই যে এফ তো হচ্ছে আমাদের ফ্যারাডের মান, যেটা সেটা 96500। এটার ভ্যালু কিভাবে আসছে সেটাও দেখাই দিব, সমস্যা নাই। ওকে, তাহলে এক কাজ করি, এবার এটা আমরা এখানে একটু রিপ্লেস করার ট্রাই করি। তার মানে আমাদের এতটুকু ডান ছিল, ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ। এবার তাহলে এখানে লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু, এই জেড এর জায়গায় লিখলাম এম বাই ইএফ। এই যে এম বাই ইএফ, আগে হচ্ছে কিউ কে রিপ্লেস করি, তারপর জেড কে রিপ্লেস করি। এই যে এখানে লিখলাম জেড আইটি, দেখো জেড আইটি, এটা একটা সূত্র হইতে পারে। কি করছে, আমি জাস্ট একটা একটা করে রিপ্লেস করতেছি। ডাব্লিউ সমানুপাতিক কিউ, তারপর সমানুপাতিক ধ্রুবক জেড আনলাম, তারপর ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইটি, কিউ এর জায়গায়, এই যে কিউ এর জায়গায় আইটি লিখলাম। তাহলে এবার জেড এর জায়গায় লিখি, যেটা লিখতে পারবো। জেড এর জায়গায় আমি লিখতে পারবো কি, এই যে এই জিনিসটা। তার মানে ডাব্লিউ ইকুয়ালস টু, এই যে এম আই টি বাই ইএফ, এভাবে আসছে। দেখো এম বাই ইএফ টা নতুন আনছি, এম বাই ইএফ আসছে যে জেড এর জায়গায়, আর ওই তো কিউ এর জায়গায় আইটি, ঠিক আছে? ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এটা তো গেল আমাদের একটা সূত্র, মানে এটাও কিন্তু আমরা বহুল ব্যবহৃত একটা সূত্র। এই সূত্র আমরা ডিরেক্ট ইউজ করতে পারবো। আমরা এই সূত্র ম্যাথ করার সময় একদম ডিরেক্ট জাস্ট মান বসে দিতে পারবো কিন্তু এটা। এই যে ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই ইএফ, এই সূত্র প্রচুর কাজে লাগে। কিন্তু এই সূত্রটি আমরা একটা ফরম্যাট দেখতে পারি মোল দিয়ে, মোল দিয়ে। তার মানে এবার আরেকটু কাজ করি, আরেকটু এটাকে টুইক করার ট্রাই করি। ডাব্লিউ এর নিচে ভাই এমটাকে নিয়ে আসি, এই যে ডাব্লিউ এর নিচে এমটাকে নিয়ে আসি, ডাব্লিউ বাই এম, এটা ইকুয়ালস টু হচ্ছে আইটি বাই ইএফ। এই ডাব্লিউ বাই এমটা কি? এটা আমাদের মোল সংখ্যা না? আর যদি একবার তুমি এটাকে মোলে আনতে পারো, সুবিধা কি, মোল সমান তো আবার অনেক কিছু হয়। এই যে এখানে যদি একটু লিখি, এটা এখানে যদি একটু সাইডে লিখে রাখি, এই যে মোল ইকুয়ালস টু হয় হচ্ছে আমাদের ডাব্লিউ বাই এম, মোল ইকুয়ালস টু হয় অণু পরমাণু সংখ্যা এন বাই এন এ, আবার মোল ইকুয়ালস টু হয় কি, এই যে ভি বাই 22.4, হ্যাঁ, যেটা হচ্ছে আয়তন। মানে আমি এখানে অণু পরমাণু সংখ্যা বের করতে পারি, ভর বের করতে পারি, তারপর হচ্ছে আয়তন বের করতে পারি। এটাই হচ্ছে এই কারণে আমি এটাকে ট্রাই করতেছি কিসে নেওয়ার, আমাদের এই যে মোলে নেওয়ার। ওকে, সো এবার হচ্ছে আমরা এখানে যদি লিখি ডাব্লিউ বাই এম সমান এন, এন ইকুয়ালস টু আইটি বাই ইএফ। তার মানে এটাও একটা ফর্মুলা যে তোমার মাঝে মাঝে এটা ইউজ করা লাগতে পারে। এবার যদি আবার একটু পিছনের দিকে যাই, একটু আগে যেখান থেকে আসছি সেখানে যদি ব্যাক করি, আমি যদি এবার এখানে এটা লিখি এন ইকুয়ালস টু, এই যে আইটির জায়গায় লিখে দিই কিউ বাই ইএফ, কিউ বাই ইএফ। তার মানে আমি লিখতে পারি না কিউ ইকুয়ালস টু এন ইএফ, এই যে এন সমান আইটির জায়গায় কিউ নিয়ে আসছি, কিউ বাই ইএফ। একটু আগে তো রিপ্লেস করছি, এখন আবার রিপ্লেস করলাম, একই কাজ উল্টাটা করলাম। তারপর কিউ সমান কি দাঁড়ায় গেল, আমাদের এনইএফ দাঁড়ায় গেল। সো যেটা বললাম, এই যে যেগুলো ভাইয়া বক্স করে দিচ্ছি, এই জিনিসগুলো আর কি জানতে চায়। হ্যাঁ, যেমন দেখো যেটা বলতেছি, কখনো ডিরেক্ট এই ভরটা জানতে চায় ডাব্লিউ, তখন এই যে সরাসরি এই ফর্মুলা দিয়ে কাজ করতে হয়। কখনো কখনো মোল জানতে চায়, বা মোল থেকে এই যে আমরা দেখবো যে আয়তন বলে বা অণু পরমাণু সংখ্যা এগুলো জানতে চায়, তখন তুমি এটা ইউজ করবা। তখন সরাসরি ডাব্লিউটা ইউজ করার থেকে মোলটা বসায় কাজ করার সুবিধা। আবার কখনো কখনো জাস্ট হচ্ছে এই যে এই ভ্যালু গুলা দিয়ে কিউ, চার্জ কত লাগছে বা কারেন্ট কত লাগছে সেটা জানতে যাবে। ওকে, আমরা তো জেড বুঝছিলাম, আমরা যেটা বলছিলাম ইটা একটু বোঝা বাকি আছে। এই পেজে সবই বুঝে গেছে, জাস্ট ক্যাপিটাল ইটা একটু বুঝেই যে এবার একটু ওকে নিয়ে কাজ করব। আসো দেখি। তো আমরা এখন কথা বলতেছি, এই যে দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তো এইটার নাম জাস্ট লিখবো রাসায়নিক তুল্যাঙ্ক, জাস্ট এর আগে তড়িৎ শব্দটা বাদ দিছি। এন্ড এই জিনিসটা আমরা যে ওই যে পরিমাণগত রসায়নে পড়াশোনা করছিলাম তুল্য ভর নিয়ে, এটার মিল আছে আসলে তুল্য ভরের সাথে। মিল আছে বলতে কি একই জিনিস, জাস্ট এখানে নাম দিচ্ছি রাসায়নিক তুল্যাঙ্ক, আর ওইখানে আমরা তুল্য ভর বলছি। দেখো তুল্য ভর জিনিসটা কি ছিল, আমাদের তুল্য ভর জিনিসটা কি, যে ওইখানে আমরা ক্যাপিটাল ই দিয়ে দেখাইতাম, এই ই সমান হচ্ছে আণবিক ভর ডিভাইড বাই
তুল্য সংখ্যা, এটা ছিল। তাহলে দেখছো পার্থক্য, এটা হচ্ছে এম বাই ই আর এটা হচ্ছে এম বাই ইএফ। জাস্ট এফটা আছে আর এফটা নাই। তুমি এভাবে মনে রাখতে পারো, এই যে এফ যেহেতু ফ্যারাডে 96500 কুলম্ব, তড়িতের একটা সম্পর্ক আছে, রাইট? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর এটা জাস্ট রাসায়নিক তুল্যাঙ্ক, এখানে তড়িতের কিছু নাই, মানে এখানে হচ্ছে আমাদের এফটা নাই, জাস্ট এম বাই ই। ওকে, আচ্ছা আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখতে দেখতে আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার সামনের দিকে যাই আমরা। এই জিনিসগুলো নিয়ে ভাইয়া তখন কথা বলছি। দেখো, চার্জ নির্ণয় সূত্র, চার্জ নির্ণয় সূত্র এখানে আমরা কি করছি, এই যে এটা আছে না এনএফ, না এটাকে আমরা এনইএফ লিখি, তুল্য সংখ্যাটা সহ লিখি আমরা, তাহলে হচ্ছে জিনিসটা আর অ্যাকুরেট হবে। এই যে এন ই এফ, এই যে একটু আগে যেটা লিখলাম, তাহলে কি এন এর জায়গায় আমি লিখতে পারি ডাব্লিউ বাই এম, আর এই যে এক্স না দিয়ে লিখি এটাকে ই দিয়ে লিখি, তুল্য সংখ্যা যেটা দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। এই যে ইএফ ইকুয়ালস টু হচ্ছে আইটি। দেখো কিউ ইকুয়ালস টু আইটি, এটা ফিজিক্সের সূত্র না, যেখানে কিউ কে তুমি কুলম্বে প্রকাশ করো, আই কে হচ্ছে প্রকাশ করো অ্যাম্পিয়ারে। এককগুলো খুব ইম্পর্টেন্ট, অনেক সময় উল্টাপাল্টা একক দেয়। আর হচ্ছে সময়টা হচ্ছে সেকেন্ডে, মানে অনেক সময় সময়টা হচ্ছে মিনিটে চায়, হচ্ছে ঘন্টায় চায়, বা ঘন্টায় দিয়ে রাখে ওরকম, তখন কিন্তু সেকেন্ডেই কাজ করতে হবে। ওকে, তো এই তো এটা ছিল আমাদের চার্জ নির্ণয়ের যে বেসিক সূত্রটা সেটা। আর এখান থেকে আমরা এগুলো করছি। দেখো কিউ ইকুয়ালস টু আইটি, আইটি বাই আইটি ইকুয়ালস টু হচ্ছে এন এক্স এফ বা এনইএফ, হোয়াট এভার একটা লিখলেই হবে, কোনো সমস্যা নাই। তারপর এখানে কি ডাব্লিউ বাই এম, এন এর জায়গায় লিখলাম, এখানে লিখলাম আবার ই, এখানে লিখলাম এফ। হ্যাঁ, এক্সট্রাকে ভেয়ে ই লিখতেছি আর কি, তুল্য সংখ্যা ইউজ করে যেহেতু আমরা অভ্যস্ত। তারপর এখানে দেখো এগুলাকে বানাই দিই, এটা হবে এন বাই এন এ, এটাকেও বানাই দিই ই, বানাই দিই এটাকেও বানাই দিই ই। তাহলে হচ্ছে সবগুলো সেমই থাকলো, তোমার মাথায় থাকলো যে ই হচ্ছে তুল্য সংখ্যা। আর হচ্ছে ওই যে চার্জ নির্ণয়ের যে ব্যাপারটা না, সেটা যদি একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এই আইডিয়াটা কিন্তু মাথায় থাকা লাগবে যে এক মোল ইলেকট্রনের চার্জ সমান হচ্ছে আসলে 1 ফ্যারাডে। এই কনসেপ্টটা কিন্তু মাথায় থাকা লাগবে, কারণ অনেক সময় জিজ্ঞেস করে যে কত মোল চার্জ দিলে বা কত ফ্যারাডে কারেন্ট দিলে কতটুকু জমা হবে, এই টাইপের কোয়েশ্চেন। সো 1 মোল ইলেকট্রনের চার্জ যে 1 ফ্যারাডে, এটা একটু দেখো আগে হিসাব করো। 1 মোল ইলেকট্রন মানে কি মিন করে? 1 মোল ইলেকট্রন মানে মিন করে 6.023 ইন্টু 10⁻23। এটা হচ্ছে পরমাণু সংখ্যা, রাইট? আবার আমি যদি এটাকে কনভার্ট করি হচ্ছে আমাদের যেই চার্জে, একটা ইলেকট্রনের চার্জ তো আমরা জানি, এখন আমরা বের করতে চাচ্ছি যে অ্যাভোগাড্রো সংখ্যা সমান চার্জের জন্য কত হবে। সো দেখো এখানে আমি চার্জের মান বসে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। বুঝছো না কি করছি? আমাদের লাগবে 1 মোল ইলেকট্রনের চার্জ কুলম্বে কত, এটা তো জানি 1 মোল ইলেকট্রনের চার্জ ফ্যারাডে সমান হচ্ছে 1 ফ্যারাডে। এখন আমি বের করতে যাচ্ছি কুলম্বে কত। তো এই তো আমি ফার্স্টে এখানে 1 মোল ইলেকট্রন মানে কয়টা ইলেকট্রন বোঝায় সেটা লিখলাম, তারপর একটা ইলেকট্রনের চার্জ লিখলাম। তো এই একটা ইলেকট্রনের চার্জকে কয়টা ইলেকট্রন বোঝায় সেটা দিয়ে গুণ দিলেই তো আমি পেয়ে যাবো টোটাল 1 মোলের চার্জ কত সেটা। ওকে, সো আমরা যদি এটা ক্যালকুলেট করি, বুঝতেই পারতেছো এটা কি আসবে। এই যে তুমি যে ফ্যারাডের মানটা ইউজ করো, এটার কাছাকাছি একটা মানই আসবে। আসলে আমরা এটা একটু ক্যালকুলেট করে দেখি। মাঝে মাঝে ধর এটা রিটেনে দিয়ে দিল যে 1 মোল ইলেকট্রনের চার্জ কুলম্ব এককে কত, বের করে দেখাও। সেটা হচ্ছে 6.023। আমরা এটা আর কি সময় নষ্ট করতেছি না, এই জন্য ভাই একটু ক্যালকুলেটর ইউজ করতেছি। আমাদের একটু প্র্যাকটিস থাকতে হবে এটা, যাতে ক্যালকুলেটর ছাড়া করতে পারি। সম্ভব সম্ভব না যে তা না, হ্যাঁ। অনেকটা হচ্ছে 16 সাথে 6 গুণ দিতে হবে, ঠিক আছে? 6 6 কত, 6 6 36 আর 60 96। তুমি কিন্তু জানো, এই যে দেখো 6 আছে, 6-এর সাথে 16 গুণ দেওয়া। ভাই কিন্তু এই টেকনিক গুলো শিখাইছি পরিমাণগত রসায়ন, স্পেশালি অনেক কথা বলছি এগুলো নিয়ে। 6-এর সাথে 16 গুণ, তাহলে 6 16 96, রাইট? সো এই যে 96 তো 96500 কুলম্ব, এটার কাছাকাছি কিছু একটা। যাকগে, যেটা বলতেছিলাম, এখন জাস্ট টাইম সেভ করার জন্য আমরা এটা হাতে করতেছি, মানে ক্যালকুলেটর করতেছি। ওকে, 1.6 ইন্টু 10⁻19। ওকে, সো ক্যালকুলেট করলে এটার ভ্যালুটা আমার এখানে যত আসছে সেটা হচ্ছে 96368। এটা কুলম্ব আসছে। এন্ড বেসিক্যালি এই ভ্যালুটাই আর কি আমরা অ্যাপ্রক্সিমেটলি ইউজ করি হচ্ছে 96500। ধরো পরীক্ষার হলে সাপোজ এক্সাম্পল দিচ্ছি আর কি ভাইয়া, এক্সাম্পল ধরো এটা রিটেনে আসলো, যদি এটা কোনোদিন রিটেনে আসে, ডিও রিটেনে দেখবা যে একটু থিওরিটিক্যাল টাইপ প্রশ্ন আসতেছে, মানে এমন না যে পুরা মুখস্থ, বাট বইয়ে জিনিসটা সরাসরি দেওয়া আছে এরকম টাইপের একটু কোয়েশ্চেন, যেমন বাফার দ্রবণ নিয়ে আসছে, তড়িৎ কোষ নিয়ে আসছে, বই এগুলো সরাসরি দেওয়া আছে, জাস্ট একটু অল্প একটু চিন্তা করা, ছোটখাটো রিটেন তো 2-2.5 মার্কসের, তাই এরকম আসছে। সে এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন হতে পারে যে 1 মোল ইলেকট্রনের চার্জ কুলম্ব এককে কত হবে বের করো। তো তখন যদি তুমি মনে করো না এই ক্যালকুলেশন তোমার জন্য টাফ হচ্ছে, দরকার নেই তো এই স্টেপ দেখানো, তুমি যে অ্যাপ্রক্সিমেশন সাইন দিছি দেখছো, এটা মানে কি প্রায়, এই চিহ্নের অর্থ কি প্রায়। সো তুমি এটা দিয়ে দেখা দাও, এই গুণটা ঠিক মতো দেখাও, এরপর আর গুণ করা দরকার নেই, জানোই তো রেজাল্ট 96500 আসবে, ওইটা সরাসরি বসে দাও, করতে পারো চাইলে। ওকে, তারপর আসো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত। এই যে এই ধরনের কোয়েশ্চেন একটু আসলে ঝামেলার, যদি ক্যালকুলেটর ছাড়া দেয় আর কি, বুঝছো? তো আসো আমি তাও তোমাদেরকে একটু করে দেখাই যে অ্যাকচুয়ালি এখানে আনসারটা কিভাবে বের করবো। ধরো এই যে আমরা কি বের করতেছি, জেড দিয়ে লিখি। কি বলছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক না, জেড দিয়ে প্রকাশ করে। সো জেড অফ কপার, জেড অফ কপার কিভাবে লিখবো, আমি এখানে লিখবো হচ্ছে এম
মানে আণবিক ভর বা পারমাণবিক ভর, যেহেতু কপার ইউজ করতেছে পারমাণবিক ভরই হবে। তারপর হচ্ছে তুল্য সংখ্যা ই, তারপর হচ্ছে এফ। তাহলে মানগুলো বসাই। এম কত হবে? এম হচ্ছে কপারের জন্য, তো এটা হবে 63.5। এই যে 63.5। তারপর তুল্য সংখ্যা হবে 2। এটা কিভাবে বুঝলাম দেখো, কপারের ক্ষেত্রে মোস্টলি যেটা হয়, সাধারণত কপারটা আসে আর কি কপার সালফেট থেকে, মোস্টলি এটাই হয়। আমরা জানি যে কপারের যোজনী হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, দুইটাই হয়। তার মানে তুল্য সংখ্যাও দুইটাই হওয়া সম্ভব। আমরা কি জানি ধাতুর ক্ষেত্রে ওর যেটা যোজনী সেটাই হচ্ছে ওর তুল্য সংখ্যা। যেমন এক্সাম্পল গুলো যদি দেখো, এই যে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 1, তারপর ম্যাগনেসিয়ামের জন্য তুল্য সংখ্যা হবে 2, তারপর অ্যালুমিনিয়ামের জন্য হবে 3। ঠিক একইভাবে ভাই এটা বলতেছি যে কপারের জন্য এটা তো 1ও হইতে পারে 2ও হইতে পারে, বাট মোস্ট কমন যেটা সেটা হচ্ছে 2। কারণ সাধারণত এই তড়িৎ বিশ্লেষণ করা হয়, তোমরাও দেখছো বইতে, কপার সালফেট দ্রবণটা নিয়ে। আর কপার সালফেট দ্রবণে কিভাবে থাকে? কপার 2+ হিসেবে থাকে। সো 2+ মানে কি, ওর এই যে ই তুল্য সংখ্যা কত? 2, রাইট? আশা করি বুঝতে পারছি যে কিভাবে আসলে জিনিসটা। যেমন এই যে আয়রন আসলেও না, বুঝে শুনে দেখতে হবে আয়রনের কোন যৌগের কথা বলছে। আয়রনের তো দুইটাই হয়, 2ও হয় 3ও হয়। মোস্টলি ফেরাস সালফেট নিয়ে কাজ করা হয়, বাট আয়রনেরটা এরকম দেয় না, আয়রনেরটা বলে দিবে ফেরাস সালফেট বা ফেরিক সালফেট। যদি আস হয় তাহলে কম, যদি ফেরিক হয় তাহলে 3 বেশি হবে। ওকে, তাহলে আমরা 2 বসাইছি, এই জন্য এটার ব্যাখ্যা দিলাম। আর হচ্ছে ডিভাইড দিব হচ্ছে এটাকে 96500 দিয়ে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, ডেফিনেটলি এখানে অপশন গুলো যদি এরকম হয় যে তোমার সুবিধা করতেছে না, ক্যালকুলেটর ছাড়া এটা করা একটু টাফ, এটা একটু সময় লাগবে আর কি। হ্যাঁ, যেমন এখানে কি হচ্ছে, এটা তুমি করতে পারো 63.5 মানে 635, তারপর হচ্ছে ডিভাইড বাই হচ্ছে 2, তারপর হচ্ছে এটাকে তুমি লিখতে পারো হচ্ছে 96500, তো আর হচ্ছে সাথে আরো 10। বুঝছো না কি করছি? এই যে 10 দিয়ে ভাগ দিছি, যে এই 10টাকে এখানে ওর সাথে একসাথে নিয়ে আসছি। তাহলে এরপরে এটাকে লিখতে পারো এইভাবে। আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা হোপফুলি এই প্র্যাকটিস করতে করতে এগুলো একটু পারবা। সো এই যে এখানে আছে 635, তো তাহলে আপাতত এইভাবে লিখি 635 2 ইন্টু 965 ইন্টু 10 কিউব। এই যে এই দুইটা শূন্য আর এই একটা শূন্য মিলে 10 কিউব লিখছি। তার মানে এটা যখন উল্টা যাবে, এটা উল্টা গেলে আমার এখানে কি হবে? 10 ইনভার্স 3 হয়ে যাবে। সো বুঝে যাচ্ছে যে দেখছো সবগুলোর সাথে কিন্তু এরকম ইনভার্স একটা টার্ম আছে, এরকম কিছু একটা আসবে। ওকে, সো ফাইনালি আমি আরেকটু সহজ করে দিই, যে ক্যালকুলেশনের জন্য যে কাজটা করতে পারো, এই যে আছে না 635 কে তুমি ধরো এটা হচ্ছে 630, আর হচ্ছে এই যে 2 থাকলো এরকম, আর হচ্ছে যদি এটা 5 দিয়ে কাটাকাটি যায়, বাট আমরা ওই ভেজেলে না যাই, এটাকে ধরো তুমি ধরলা 960। তো এই তো শূন্য শূন্য কাটাকাটি করে দিবা, তোমার জন্য কাজটা কিন্তু এরপর আরেকটু সহজ হয়ে যাবে। মানে আমাদের টার্গেট থাকবে আমি এই ক্যালকুলেশনটাকে যত আর কি ছোট করতে পারি, এটা আমাদের টার্গেট থাকবে। ওকে, যাই হোক ভাই, এবার বের করে দিয়ে আনসারটা কত আসে। 63.5 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 96500, এন্ড আনসারটা চলে আসবে হচ্ছে 3.29 ইন্টু 10 ইনভার্স 4। দেখছো যেটা কিনা আবার এখানে নাই, তার মানে কোয়েশ্চেনটা আমাদের জন্য কিন্তু বেশ ভালোই ডিফিকাল্ট। নর্মালি ভাইয়া টেকনিক শিখাইছিলাম, যে টেকনিকটা হচ্ছে এরকম, যে আমরা ওই যে কাছাকাছি উত্তর দেখি, 1-2 ডিজিট দেখে বোঝার চেষ্টা করি যে কোনটা উত্তর হইতে পারে। সো এখানে 3.29 ইন্টু 10 ইনভার্স 6 আছে, কিন্তু আমার আসবে 10 ইনভার্স 4। তার মানে হচ্ছে ক্যালকুলেশনটা মোটামুটি তোমার পুরোটাই আর কি একটু কষ্ট করে করা লাগবে। সো আমরা লিখি এটা, আচ্ছা, ইন্টু 10 ইনভার্স 3 তো হবেই। সো আমরা ফাইনাল ক্যালকুলেশন করলে হবে 3.29 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে কোনোটিই নয়। ঠিক আছে, সো জেড। আচ্ছা, এবার আসি জেড এর ক্ষেত্রে। এই যে দেখো এখানে একটা জিনিস বলা ইম্পর্টেন্ট, ওর ইউনিটটা আসলে কি হবে, জেড এর ইউনিট কি হবে। ওরা কিন্তু ইউনিট জানতে চায় নাই বা ইউনিট পাশে লিখেও নাই, বাট জেড এর তো একটা ইউনিট আছে, সেটা আমরা একটু এখানে বলে দিই। এই যে এম, পারমাণবিক ভর বা আণবিক ভরের ইউনিট সাধারণত আমরা গ্রামে বসাই। তুল্য সংখ্যার তো কোনো একক নাই, কিন্তু এই যে ফ্যারাডের তো একটা মান আছে যেটা তুমি বসাচ্ছ 96500 কুলম, তার মানে নিচে হবে কুলম। সো ফাইনালি ইউনিটটা কি দাঁড়াচ্ছে? ইউনিটটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এই যে গ্রাম পার কুলম। এটা হতে পারে কেজি পার কুলম। কেজি পার কুলম হলে ওই যে গ্রাম থেকে কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে আমরা এখানে যদি লিখি, এই যে জেড কই, জেড এইটার এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কর ইউনিটটা আমরা একটু লিখে দিই। দুইটা ইউনিট হতে পারে, একটা হচ্ছে গ্রাম পার কুলম, অর যদি কেজি থাকে তাহলে কেজি, কেজি পার কুলম। ঠিক আছে, ওকে, আসো সামনের দিকে যাই। আমি যেটা বললাম ক্যালকুলেশনটা আসলে একটু ডিফিকাল্ট ছিল করতে, তোমার একটু সময় লাগবে, পরীক্ষার হলে এগুলো একটু টাইম কিল করতে পারে। বাট ভাই একটু মোটামুটি শর্ট ফর্মে ওই যে আগের টেকনিক গুলো দেখা দিলাম, আর টাইম সেভ করার জন্য ভাইয়া ক্যালকুলেটর ইউজ করে আনসারটা বের করে দিলাম। ঠিক আছে, ওকে, তোমরা অবশ্যই একটু হাতে এগুলো প্র্যাকটিস করবা, লাগবে এগুলা। যেমন এই ধরনের কোয়েশ্চেন আসলে মানে ঠিক আছে, মোস্টলি এগুলো আসে মানে ক্যালকুলেটর ছাড়া ওই টাইপের কমপ্লিকেটেড ক্যালকুলেশন এটাই যে ম্যাক্সিমাম দেয় তা না। ম্যাক্সিমামটাই মোটামুটি এই যে এটা যেমন দেখবা ক্যালকুলেটরের ধারের কাছে কোনো কিছু না, এটা খুব বেসিক জিনিস, ম্যাক্সিমাম আসে এই বেসিক গুলা।
বাট ওই যে ওই টাইপের কোয়েশ্চেন চলে আসলে বলছি না, টেকনিক হচ্ছে এটা যে ট্রাই করো ওইগুলা পরের দিকে আনসার করা। হ্যাঁ, দেখা যাবে ওই একটা কোয়েশ্চেনের ক্যালকুলেশন করতে তোমাদের অনেকেরই ক্যালকুলেশন করতে 2-3 মিনিট লেগে যাবে যদি তুমি এই টেকনিক গুলো ফলো না করো। টেকনিক ফলো করলেও অ্যাটলিস্ট 1 মিনিটের বেশি তো লাগবেই। 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট ধরো, আমি ধরে নিলাম 2 মিনিট হচ্ছে এভারেজ টাইম লাগবেই। তো হয়তো তুমি ওই 2 মিনিট টাইম দেওয়ার থেকে কিছু কোয়েশ্চেন যেগুলো দেখে উত্তর করা যায় সেগুলো উত্তর করে ফেলতে পারবা। এই জন্য এটা পরে ধরা ভালো। আসো আমরা এখানে ছিলাম, হাফ মোল কপারকে কপার 2+ জারিত করতে কত ফ্যারাডে চার্জের প্রয়োজন। আইডিয়াটা হচ্ছে এরকম কি, কপার আছে, সো জারিত করব মানে হচ্ছে ইলেকট্রন ছাড়বে, সো দুইটা ইলেকট্রন ছেড়ে পরিণত হবে কপার 2+। ওকে, জিজ্ঞেস করছে কত ফ্যারাডে চার্জের প্রয়োজন। বাকিটা তো ঐকিক নিয়ম, মুখে মুখেই করা যায় যদিও, বাট তা ঐকিক নিয়ম। দেখো 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাডে চার্জ, রাইট? আর এখানে কপার কতটুকু পাইছো, 1 মোল। এখন এই 1 মোল কপার 2+ জমা হয় যদি তুমি 2 ফ্যারাডে চার্জ দাও, তাহলে হচ্ছে কতটুকু বলছে, হাফ মোল। হাফ মোল কপার 2+ জমা করতে তোমার চার্জ কতটুকু দেওয়া লাগবে, চার্জ অর্ধেক দেওয়া লাগবে 1 ফ্যারাডে। ঠিক আছে না? মানে এত কিছু আসলে করা লাগে না, যে এত সুন্দর করে বুঝাইছি বা স্টেপ বাই স্টেপ লাগে না, এগুলো দেখলেই বোঝা যায়। ওকে ফাইন, 1 মোলের জন্য লাগে 2 ফ্যারাডে, তাহলে অর্ধেক মোলের জন্য লাগবে অর্ধেক ফ্যারাডে মানে 1। ওকে, তাহলে 1 গেল। তারপর কি, ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে কপার সালফেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে। দেখছো কপার দিয়ে প্রচুর কোয়েশ্চেন আসে, and ওই যে একই টাইপের কোয়েশ্চেন। ক্যাথোডে এবার বলছে 1 মোল কপার ধাতু জমা করতে, একটু আগে চাইছিল হাফ মোল, এবার চাইছি যে 1 মোল। আর 1 মোলটা তো আমরা বের করলামই, কত ফ্যারাডে লাগে, 2 ফ্যারাডে লাগে। ওকে, সো এটার আনসার ডিরেক্টলি হচ্ছে 2 ফ্যারাডে গেল। তারপর দেখা একই টাইপের কোয়েশ্চেন, কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে। যেমন এখানে তুমি অলরেডি আনসার জানো যে এই এও হবে না, তারপর হচ্ছে বিও হবে না, সি আর ডি এর মধ্যে একটা হবে। ঠিক আছে, কারণ কত বলছে, 1 ফ্যারাডে, ও উল্টাটা বলছি, এখানে হচ্ছে সিও হবে না, তারপর হচ্ছে ডিও হবে না। আমরা একটু আগে কিন্তু দেখছি যে এই কোয়েশ্চেনটারই উল্টাটা দেখো, হাফ মোল কপার জমা করতে জিজ্ঞেস করছে কত ফ্যারাডে চার্জের প্রয়োজন, তো আমরা তো বের করছিলাম 1 ফ্যারাডে লাগে। আর এইখানে আমাদের দেওয়া আছে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিচ্ছি, তাহলে কত মোল কপার জমা হবে। এই যে কপার তো বুঝতেই পারতেছি হাফ মোল জমা হবে। এখন কথা হচ্ছে সেটা কি ক্যাথোডে হবে নাকি অ্যানোডে হবে। সিম্পল কথা, কপার যেহেতু একটা ধাতু, ধাতু কই জমা হয়, ক্যাথোডে জমা হয়। তো কারেক্ট আনসার এখানে এই হবে। তাও আমরা একটু দেখে নিই, এখানে কিন্তু রিয়াকশন উল্টাটা হচ্ছে, যে দেখো কপার 2+ এই দ্রবণ থেকে আসবে, এরপর সে দুইটা ইলেকট্রন নিবে, নিয়ে এসে কপার ধাতুতে পরিণত হবে। এখন ওই যেভাবে চিন্তা করো এই রিয়াকশনটা কই হইতে পারে। আগে দেখো এই রিয়াকশনটা কি, এটা একটা বিজারণ বিক্রিয়া, এটা একটা বিজারণ বিক্রিয়া। আর আগের লেকচারে ভাইয়া শিখেছি না ওই যে যা ক্যাবি, অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ। তার মানে অবশ্যই যেহেতু ইলেকট্রনের গ্রহণ হয়েছে, ইলেকট্রনের গ্রহণ মানে বিজারণ, আর এই বিজারণটা কোথায় হয়েছে, বিজারণটা হয়েছে আমাদের ক্যাথোডে। ক্যাথোডে, ওকে ডান, শেষ, সহজ প্রশ্ন এটা। ওকে, এবার দেখো এই কোশ্চেনটা কি বলছে, ফেরাস দ্রবণ হতে 56 গ্রাম লোহাকে তড়িৎ দ্বারে জমা করতে 2 ফ্যারাডে তড়িৎ লাগলে, এই তথ্যটা আসলে এখানে না দেওয়া থাকলেও কিছু একটা যায় আসতো না। ঠিক আছে, কি বলছে দেখো, ফেরিক দ্রবণ হতে একই পরিমাণ লোহাকে তড়িৎ দ্বারে জমা করতে কি পরিমাণ তড়িৎ লাগবে। এখানে জাস্ট মানে তথ্যটা দেওয়া বলতে একটা রিজনে দাও, তুমি মোল বুঝো নাকি সেটা দেখো। ফেরাস থেকে জমা করতে হবে কি, লোহা, মানে একদম লোহা আর কি, সলিড, এটা জমা করতে হবে। তো এই যে আয়রন 2+ আছে, অবশ্যই সে দুইটা ইলেকট্রন নিবে, দুইটা ইলেকট্রন নিয়ে সে পরিণত হবে লোহাতে, রাইট? জাস্ট এই সেম রিয়াকশনটা আমি যদি এবার নিয়ে আসি ফেরিক, এটাই যদি নিয়ে আসি ফেরিক, এই যে আনলাম এখানে এই সেম রিয়াকশনটা, এবার আমরা লিখবো হচ্ছে ফেরিকের জন্য। ওকে দেখো, তো কি করতেছি এখানে হচ্ছে এটাকে 2+ থাকবে না, আর এটা এখন দুইটা ইলেকট্রন হবে না, কি হবে এটা, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 3+, রাইট? ফেরিক যেহেতু বলছি যে ফেরিক, আর এটা কি তিনটা ইলেকট্রন নিবে, তিনটা ইলেকট্রন নিলে লোহা হবে। এখন দেখো এই যে 56 গ্রাম লোহার কথা বলছে, যে এই যে 56 গ্রাম, এই 56 গ্রাম লোহা মানে অ্যাকচুয়ালি তো আমাদের 1 মোল আয়রন, এই যে 1 মোল আয়রন। পর্যায় সারণী অনুযায়ী মানে আমরা তো জানি যে পরিমাণগত রসায়নের ক্ষেত্রে আমরা বলছি যে কিছু কিছু ভর আমাদের মনে রাখা লাগে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে লোহার পারমাণবিক ভর। এটা কত, এই পারমাণবিক ভরটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকুরেট মান 55.85, বাট আমরা যদি ক্লোজ অ্যাপ্রক্সিমেশন করি তাহলে এটা আসবে 56 গ্রাম। তাহলে বুঝছো তো, এখানে এটাই বলে দিচ্ছে ফেরাস দ্রবণ হতে 56 গ্রাম লোহাকে তড়িৎ দ্বারা জমা করতে 2 ফ্যারাডে তড়িৎ লাগে। হ্যাঁ, কথা তো ঠিক, এই যে এটাই মানে হচ্ছে 56 গ্রাম, আবার এটা মানে কি আমাদের 1 মোল। সো 1 মোল জমা করতে কতটুকু কারেন্ট লাগে, 2 ফ্যারাডে। আর এখানে বলছে কি ওই একই পরিমাণ লোহা, মানে আসলে এটাই বুঝাতে চাইছে যে এইখানেও 1 মোলই জমা করতে হবে, এন্ড 1 মোল বলতে এখানেও 56 গ্রামই জমা করতে হবে। তাহলে এখানে কারেন্ট কতটুকু লাগতেছে, এই যে 3 মোল ইলেকট্রন
তার মানে এখানে লাগতেছে 3 ফ্যারাডে কারেন্ট। ঠিক আছে, এগুলো আসলে কোয়েশ্চেনটা মানে এটা এতই সহজ, এটা দেখে উত্তর করে দেওয়া যায়। তাও যেহেতু মাস্টার ক্লাস, এই জন্য ভাই একটু ডিটেলসে বলতেছি, যদি কারো বুঝতে অসুবিধা হয়। আর কেউ যদি এটা বুঝে সুন্দর মতো, তাহলে একটু স্পিড বাড়ায় দেখে নিবা আর কি ভিডিওটা। এইটাই। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে জমাকৃত সোডিয়ামের পরিমাণ কত? সহজ কোশ্চেন, এটাও ডিউতে আসছে 1718 সালে, দেখছো? যেটা বলতেছিলাম ম্যাক্সিমামই মানে কমপ্লিকেটেড ক্যালকুলেশনের কমই আসে। গলিত সোডিয়াম ক্লোরাইড, ওই যে দেখছো না, আমরা কি করছি আগের লেকচারে দেখছিলাম যে সোডিয়াম ক্লোরাইড গলিত হলে কি হয়, অ্যাকুয়াস হলে কি হয়, এগুলা। আর এখন আমরা বের করতেছি যে সোডিয়াম পাওয়া যাবে কতটুকু। আগে দেখছি ওকে ক্যাথোডে কি পাবো, অ্যানোডে কি পাবো, এইসব। এখন দেখতেছি কতটুকু পাওয়া যাবে। সো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অ্যাকচুয়ালি থাকে সোডিয়াম প্লাস আয়ন, এন্ড এখানে ওর থেকে পাবো আমি সোডিয়াম ধাতু। সো কি করছি, 1 ফ্যারাডে তড়িৎ। 1 ফ্যারাডের তড়িৎ মানে হচ্ছে 1 মোল ইলেকট্রন। সো এখানে ইলেকট্রন নিব একটা। তো আলটিমেটলি এটা কি পাচ্ছি, অবশ্যই পেয়ে যাচ্ছি 1 মোল সোডিয়াম। আর 1 মোল সোডিয়ামের ভর কত? 23 গ্রাম। 1 মোল সোডিয়ামের ভর হচ্ছে 23 গ্রাম। ঠিক আছে, এটা খুব সহজ কোয়েশ্চেন ছিল। আসো আমরা হচ্ছে এখানে ক্লোরিনেরটা একটু বের করে ফেলি, যে ক্লোরিন কতটুকু পাবো। এই সেম কোয়েশ্চেনে যদি বলতো এখানে জমাকৃত সোডিয়াম না বলে যদি বলতো যে অ্যানোডে প্রাপ্ত ক্লোরিনের পরিমাণ, ক্লোরিন গ্যাসের পরিমাণ, যদি এটা বলতো, সো দেখো ক্লোরিন মাইনাস, সে হচ্ছে একটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে হচ্ছে সে ক্লোরিনে পরিণত হবে। বাট আমরা তো জানি আলটিমেটলি সে এক্সিস্ট করে অণু হিসেবে। তো দেখো এখানে যেহেতু 1 ফ্যারাডে কারেন্ট, তার মানে এখানে আমার 1 মোল ইলেকট্রন নিয়ে হিসেব করতে হবে। সো 1 মোল করলে তো আসলে এতটুকুই পাই, সো তখন অ্যামাউন্ট হবে 35.5 গ্রাম, তাই না? যদি হচ্ছে আমি এভাবে কাজটা করতাম। ওকে, আসো। 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত হতে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ, তার মানে এবার গ্রামে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের মানে জিনিসটা খেয়াল করো, এবার উল্টাটা, আমার এখানে বিদ্যুতের পরিমাণ চাচ্ছে আর এখানে পরিমাণ বলে দিচ্ছে 18 গ্রাম। একটু আগে বিদ্যুতের পরিমাণ দেওয়া ছিল, এই গ্রামটা জানতে চাচ্ছে, আর এখন গ্রামটা দেওয়া আর হচ্ছে বিদ্যুতের পরিমাণ জানতে চাইছে। ওকে, সো অ্যালুমিনিয়ামের জন্য আইডিয়াটা কি, অ্যালুমিনিয়াম 3+, নিশ্চয়ই সে 3টে ইলেকট্রন নিয়ে পরিণত হবে কিসে, অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। আর এইখানে এই অ্যালুমিনিয়াম ধাতুর ভর অ্যাকচুয়ালি কত, 27 গ্রাম। এই জন্য কিন্তু ভরগুলা জানা ইম্পর্টেন্ট, দেখছো? সোডিয়ামের কত, 23, মাঝখানে আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের হচ্ছে 24, তারপরে অ্যালুমিনিয়ামের হচ্ছে 27। মানে তুমি পারমাণবিক ভর যদি না জানো, তাহলে কিন্তু এই মানে সহজ কোশ্চেনটি তোমার জন্য অনেক কঠিন হয়ে যেতে পারে। ওকে, তাহলে আমরা কি করব এখন, আমরা হচ্ছে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণটা বের করব। সো ঐকিক নিয়ম করতে পারো বা যেভাবে খুশি, যে আমরা এভাবে করতে পারি যে 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে বিদ্যুৎ লাগে হচ্ছে এই যে 3 মোল ইলেকট্রন, মানে কি 3 ফ্যারাডে কারেন্ট। সো লাগে হচ্ছে 3 ফ্যারাডে। সুতরাং 1 গ্রামে কত আর 18 গ্রামে কত, তাই না? সরাসরি ভাবে করতে পারি। 18 গ্রাম, 18 গ্রামের জন্য হচ্ছে উপরে 3, তারপর হচ্ছে ঐকিক নিয়ম করতেছি, তো তার মানে হচ্ছে 27 দিয়ে ভাগ আর হচ্ছে 18 দিয়ে গুণ, তাই না? সব ঠিকঠাক। তাহলে এখানে কত হবে হিসাবটা, 3, 3 নং 27, তারপর হচ্ছে 9, 9 দুগুণে 18। সো আমার এখানে কারেন্ট লাগবে হচ্ছে 2 ফ্যারাডে। আমরা একবার চেক করে নিই হিসাবটা, যে 27 গ্রাম, 27 গ্রাম পাওয়া যায় এখানে, এন্ড 27 গ্রাম পাই আমি 3 ফ্যারাডে কারেন্ট দিলে। আমাকে জিজ্ঞেস করছে 18 গ্রামের জন্য কতটুকু লাগবে। সো 1 গ্রামের জন্য লাগবে 3/27, মানে হচ্ছে এটা আসবে 3 নং 27। ওকে ফাইন। আর হচ্ছে এখানে 18 গ্রামের জন্য কতটুকু লাগবে, 9 দুগুণে 18। ওকে, আসো। তারপর হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণে 60 মিনিটে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে। এই যে এখানে অনেক ক্যালকুলেশন আছে, আসলে দেখি কিভাবে কি করা যায়। সিলভার নাইট্রেট মানে সিলভার নাইট্রেটও কি হিসেবে থাকে, সিলভার প্লাস। ও ইলেকট্রন নয় একটা, ইলেকট্রন একটা নিয়ে হয় সিলভার ধাতু। তার মানে ওর তুল্য সংখ্যা কত হচ্ছে, এই যে ছোট এর মান কত হচ্ছে 1, যেহেতু একটা ইলেকট্রন নেওয়া লাগে। আসলে এবার আমরা মেইন ক্যালকুলেশন করি। এই যে কত গ্রাম বলছে, কত গ্রাম কি, ওই যে ডাব্লিউটা, তার মানে এবার তোমার ওই যে ডাব্লিউর যে ফর্মুলাটা, ডাব্লিউ ইকুয়ালস MIT/EF, ওইটা ইউজ করতে হবে। আসো করো। ডাব্লিউ সমান হচ্ছে MIT/EF। আমরা দেখি এটা রাউন্ড করে ক্যালকুলেশন কতদূর আগানো যায়। ওকে, সো এম হচ্ছে সিলভারের জন্য ভর, দেখছো দেওয়া নাই, এই জন্য সিলভারেরটাও জানা থাকতে হবে। 108, হ্যাঁ 107.9, তোমার দরকার নেই 0.1 নিয়ে চিন্তা করা, তুমি বসাবা 108। তারপর হচ্ছে আই কত, আই হচ্ছে 5 অ্যাম্পিয়ার বিদ্যুতের কথা বলছে, তার মানে আই নিয়ে কোনো ইস্যু নেই, আই যেভাবে আছে সেভাবে বসাতে পারবো 5। তারপর হচ্ছে টি, এই যে দেখো টি দেওয়া আছে মিনিটে, আমার তো লাগবে সেকেন্ডে, তার মানে এই যে 60 × 60, আমার লাগবে কি সেটা সেকেন্ডে। সো বসাই, এটা বসাই, তাহলে এটা হবে কি 3600 সেকেন্ড। তারপর কি হবে, তারপর ই, ই তো সহজ 1, ভেজাল নাই। তারপর হচ্ছে 96500, 96500। আসো দেখি এটা ক্যালকুলেশন আমরা কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। আনসার গুলো মোটামুটি হ্যাঁ দূরে দূরেই আছে, হয়তো আমরা আগাইতে পারবো, চেষ্টা করি।
শূন্য শূন্য কাটাকাটি, শূন্য শূন্য কাটাকাটি। ওকে, তারপর 108 না ধরে এটাকে আমি 100 ধরি। এই যে দেখি, একটু রাউন্ড করার চেষ্টা করি, বেশি ঝামেলা না হইলেই হয়। 100 ধরলাম এটাকে, তারপর এটাকে 5 কে 5-এর মতো রাখলাম, আর এটাকে ঠিক আছে 36 রাখতে তো এটা তেমন কোনো ক্ষতি নেই, 36 রাখলাম। আর এখানে হচ্ছে আমাদের এটা 96500, এটাকে মনে হয় আমরা ধরতে পারি হচ্ছে কত, 96500 তো 1000 ধরতে পারি বা 50 ধরতে পারি, ঠিক আছে। এটাকে আমরা ধরি হচ্ছে 1000, মনে হয় না এতটুকুর জন্য খুব একটা ঝামেলা হবে। 1000 ধরলাম, 965 তো 965-কে 1000 ধরলাম, আর 36-কে 36-এর মতো রাখছি। ওকে, তো এবার যদি আমি ক্যালকুলেশনটা করতে আসি, কত আসবে আমার, এটাকে 100 ধরছি তো, তাহলে এটা কত হয়ে যাবে 500। তাহলে 500-র সাথে গুণ হচ্ছে আমাদের 36, তার মানে এই যে 36-এর সাথে গুণ হচ্ছে 500, 5 দিয়ে গুণ, 5 6 30-এর শূন্য, হাত থাকে 3, এই যে 5 6 30-এর শূন্য হাতে থাকে 3, 3 5 15, 15 আর 3 18, 15 আর 3 18, তার মানে এটা কত 180। আর সাথে শূন্য কয়টা, শূন্য হচ্ছে সাথে 2টা। তারপর হচ্ছে আমার কি আসছে এখানে, 36 দিয়ে গুণ করছি, গুণ করা শেষ, 2টা শূন্য বসাইছি, বসাইছি। তারপর হচ্ছে এই যে নিচে এটাকে ধরছিলাম 1000, 1000। আমি যদি এবার শূন্য 3টা কাটাকাটি করে দিই, শূন্য 3টা কাটাকাটি করে দিলে এটা আসে হচ্ছে 18। সো আমার এখানে 18-র কাছাকাছি আনসার। এই যে এখানে একটা সমস্যা, 18-র কাছাকাছি আনসার আমার এখানে 16.82, 812ও আছে, আবার হচ্ছে 20.145ও আছে। সো তুমি রাউন্ডিং কিভাবে করতেছো সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যে তুমি যদি এটা ধরো কমায় ধরতা, একটু বুঝো ব্যাপারটা ঠান্ডা মাথায়, 965, তুমি যদি এটাকে 900 ধরতা, তার মানে যত দিয়ে ভাগ দেওয়ার কথা তুমি ধরতে তার থেকে একটা কম সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছ। সো কম সংখ্যা দিয়ে ভাগ দিলে ভাগফলটা কি বেশি আসবে। আর এখন তুমি কি করছো, 965 যেটা দিয়ে ভাগ দেওয়ার কথা তার থেকে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করছো। তো একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করলে এই রেজাল্টটা ছোট হয়ে যাবে না। তার মানে আশা করি বুঝতেই পারছো, ভিডিও পজ করে নিজে চিন্তা করে আনসার কোনটা হবে। ততক্ষণ আমি হচ্ছে এক্সাক্ট আনসারটা বলে দিই। 108 × 5 × 3600 ডিভাইড বাই হচ্ছে 96500। ওকে, আনসার হচ্ছে আমাদের সি। মিলছে নাকি দেখো, ভাইয়া যেটা গেস করতে বলছিলাম তোমার গেজের সাথে এটা মিলছে নাকি। কি বলছি, এই যে আমার আসছে কত 18, আসার কথা কত 20.সামথিং, কিভাবে সেটা, যে 965 দিয়ে ভাগ করার কথা, বাট আমি কি করছি, আমি তার থেকে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করছি। তো আমার উত্তর যত আসার কথা তার থেকে উত্তর ছোট হবে না, যেহেতু একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করছি, এই আর কি। ওকে, আসো। 9.65 অ্যাম্পিয়ার তড়িৎ 4000 সেকেন্ড ধরে কপার সালফেট দ্রবণের ভিতর দিয়ে চালনা করলে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে। আসো চেষ্টা করি এটা কি করা যায়। ওই যে আবারও তো হচ্ছে ক্যাথোডে কত গ্রাম, মানে ডাব্লিউ চাইছে সরাসরি, তাই না। সো ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে এম আই টি বাই হচ্ছে ই এফ। সো কি বসাবো, এম, এম বসাবো হচ্ছে কার এম, এম বসাবো এই যে দেওয়া আছে সরাসরি 63.5। আমরা 635 বসাই, নিচে 10 বসাই। আই, আই কি দেওয়া আছে আমাদের, আই হচ্ছে তড়িৎ 9.65, এই যে 9.65, সো 965 ইন্টু 10.65, তার মানে ইন্টু 100। সো সবসময় রাউন্ডিংটা আমরা করে নিই, যে দেখছো না 635 তো 10 দিয়ে ভাগ, যেহেতু 0.1 ঘর আছে, 965.2 ঘর ছিল, সো 100 দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে আমরা এম বসেছি, আই বসেছি, এবার হচ্ছে আমাদের টি বসানোর পালা। টি সুন্দর একটা নাম্বার আছে 4000, শূন্য কাটাকাটি গেলে তো ভালোই আমাদের জন্য। তুল্য সংখ্যা কত হবে, কপার সালফেট যেহেতু 2 হবে, আর হচ্ছে কি হবে আমাদের 96500, ঠিক আছে। আসো দেখি কাটাকাটি করে আমরা কিছু করতে পারি নাকি। ওকে, সো প্রথমে হচ্ছে আমাদের শূন্যগুলা কেটে দিই নাকি, এই যে শূন্য শূন্য কাটাকাটি, তারপর শূন্য শূন্য কাটাকাটি, তার মানে 965 আর 965 এটাও কাটাকাটি চলে যায়। যাক, কিছু তো আমাদের মানে উপকার করছে আমরা বলতে পারি। ওকে, তারপর কি, 2, 2কে এটা কাটাকাটি করে দিই হচ্ছে ওইখানে আরেকটা শূন্য কাটাকাটি করে দিই, আরেকটা শূন্য কাটাকাটি করে দিলাম এই শূন্যের সাথে এই শূন্য, আর 2, 2 দুগুণে 4, এটাকে বানিয়ে দিলাম হচ্ছে 2। বাহ, সুন্দর হয়ে গেছে কিন্তু এখন ফিগারটা। তার মানে যেটা করতে হবে, জাস্ট এই দেখো কি কি বাকি আছে, কি কি বাকি আছে দেখো, এই 635 বাকি আছে, এখানে 2 থাকলো, আর এটাকে ভাগ দিতে হবে এখন 100 দিয়ে, তাই না, তাহলেই তো কাজ শেষ। ওকে, তো আমরা কি করবো এবার, আমরা হচ্ছে 635-কে 2 দিয়ে গুণ, 5 দুগুণে 10, হাত থেকে 1, 3 দুগুণে 6, 6 আর 1-এ 7, 5 দুগুণে 10 শূন্য, 3 দুগুণে 6, 6 আর 1-এ 7, আর 6 দুগুণে হচ্ছে 12, 12-কে ভাগ দিব 100 দিয়ে, তার মানে কত আসে, এই যে সুন্দর উত্তর 12.70 গ্রাম। মানে এটাই দেখছো, ক্যালকুলেশনের ফিগার গুলো একটু ইজিলি দিলে কিন্তু কাজটা তোমার ইজিলি হয়ে যায়। তো দেখো জিএসটি তে 20 সালে রিসেন্ট ইয়ারে আসা কোশ্চেন, মানে আমার এটা সময় লাগলো, অ্যাটলিস্ট এটা করা সম্ভব, বাট এটাই আমাদের একটু মেকানিজমটা বেশি করা লাগছে। এটা যদি 3600 না দিয়ে আমাকে যদি 4000 এটা দিত, এই কাজটা হয়তো আমার জন্য আর একটু সহজ হয়ে যেত, এই আর কি। ওকে।
আসলে সামনে কি আছে, জিঙ্ক সালফেট দ্রবণের মধ্য দিয়ে 3.25 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ। এবার দেখো, এবার আর ভর জানতে চায় নাই, এবার জানতে চাইছে টাইমটা। ওই যে ঘুরে ফিরে একই তো, টিটা বের করতে বলছে আর কি। 4.405, দেখছো যেহেতু 18-19 সালে আসা, একদম হচ্ছে ক্যালকুলেশন আমার যত কঠিন করে দেওয়া যায়। 4.405, এত কমপ্লিকেটেড জিনিস তো আনার দরকার ছিল না, কমপ্লিকেটেড করে দিছে আর কি। 4.405 জিঙ্ক জমা হবে। তারপর জিজ্ঞেস করছে যে জিঙ্কের পারমাণবিক ভর এটা। তাও একটা জিনিস ভালো করছে কি, উত্তরগুলা দূরে দূরে দিছে। 33, 66, 6, 76, মানে মোটামুটি কাছাকাছি পর্যায় পর্যন্ত গেলে তুমি একটু গেস করতে পারবা। এটা একটা সুবিধা আর কি। ওকে, আমরা সূত্র লিখি। সূত্র হচ্ছে কি, ডাব্লিউ ইকুয়ালস টু এম আই টি ডিভাইড বাই ইএফ। আমার কি লাগবে, টি লাগবে। তার মানে পরের লাইনে আমি লিখি টি ইকুয়ালস টু ডাব্লিউ এফ এদিকে চলে আসবে, ডাব্লিউ ই এফ উপরে চলে যাবে, আর এম আই হচ্ছে নিচে চলে যাবে, এম আই। আসো ভ্যালু গুলা বসাই। ডাব্লিউ কত, ডাব্লিউ বলছে 4.405, খুবই বাজে একটা মান। ঠিক আছে, আমরা আগে বসে দেখি, এরপর রাউন্ড করা যায় নাকি। 4.405। তারপর হচ্ছে ই কত, জিঙ্কের জন্য তো এই যে জিঙ্ক কত হচ্ছে +2 হিসেবে থাকে, তার মানে তুল্য সংখ্যা 2 2। তারপর হচ্ছে 96500। ভাগ দেবো কি দিয়ে, এক কাজ করি, এটাকে আমরা, ঠিক আছে আমরা রাউন্ড পরে করতেছি, আগে মান বসাই। এম এম হচ্ছে 65.40, তার মানে 65.40, ভাগের লাইন 2 বার দিয়ে দিছি। এম হচ্ছে আমাদের 65.40। তারপর কি আই, আই হচ্ছে কারেন্ট কত দেওয়া, 3.25। এই যে সবগুলাই আর কি মোটামুটি যত বাজে ক্যালকুলেশন দেওয়া যায় আর কি, সেটাই করা হয়েছে এখানে। 3.25। আরেকটা দেখো, টাইম ওরা বলছে মিনিটে। তা আমি এখান থেকে যে টাইমটা বের করি, এই টাইমটা নর্মালি কিসে আসবে, অ্যাকচুয়ালি টাইমটা কিসে আসার কথা, সেকেন্ডে আসবে। বাট আমার তো এটাকে কিসে না লাগবে, মিনিটে না লাগবে। সো মিনিটে পরে নেওয়ার থেকে আগেই হচ্ছে এটাকে আমি 60 দিয়ে ভাগ করে দিব এরকম। এই যে দেখো, এটা হচ্ছে মোটামুটি এই ক্যালকুলেশনটা। সো ডেফিনেটলি খুবই মানে একটা বাজে, টায়ারিং বা হচ্ছে যে টাইম কিল করবে এরকম একটা ক্যালকুলেশন। তো তুমি যদি তোমার পরীক্ষার কোশ্চেনে এই টাইপের ক্যালকুলেশন পেয়ে যাও, এমসিকিউ তে আসে, রিটেনে আসলে এইভাবে রেখে আসা যায়, বাট এমসিকিউ তে যদি এগুলা চলে আসে এরকম, আমি রিকমেন্ড করবো যে এইগুলাতে বেশি সময় নষ্ট না করা, যেটা ভাই বারবার বলতেছি। এটাও ডেফিনেটলি আমি তোমাকে রাউন্ডিং এর যত প্রসেস শিখাইছি, ওইটাতে এটারও একটা আনসারে চলে আসা সম্ভব। হ্যাঁ, আমি ধর এখানে যে 65 নিয়ে কাজ করলাম, এখানে 325 নিয়ে কাজ করলাম, বা 300 নিয়ে কাজ করলাম। তারপর এখানে ওই যে যেটা শিখাইছি এটাকে 1000 ধরে কাজ করলাম, বা হচ্ছে ওই 900 ধরে কাজ করলাম। তারপর হচ্ছে এটাকে 4.4 না ধরে 4 ধরে কাজ করলাম, হবে, মোটামুটি তুমি পারবা। বাট এই যে এত রাউন্ডিং করতে করতে তো একটা সময় লাগে, তাই না? ওই সময়টা ভাইয়া যেটা বলতেছি যে সবাই লাস্টে দাও, মানে মাঝে যদি এই টাইপের প্রবলেম পেয়ে যাও, তাহলে খামাখা সময় নষ্ট করার দরকার নেই, যেটা আমরা এখন করবো না। আমরা হচ্ছে ক্যালকুলেশনটা একটু করে ফেলি। সো এখানে হচ্ছে আমাদের 4.405 ইন্টু হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 96500, এটাকে আর কি ডিভাইড করতে হবে 65.4 দিয়ে, এন হচ্ছে সাথে 3.25, এন হচ্ছে সাথে 60, তাই না? 60 দিয়ে, হ্যাঁ, মিনিটে নেওয়ার জন্য করছি। সো আনসার চলে আসবে হচ্ছে আমাদের এটা 66.66 আনসার চলে আসবে। আমাদের এটা আনসার আসবে হচ্ছে 66.66। আরেকবার করে নি ক্যালকুলেশনটা, 4.405 ইন্টু হচ্ছে 2, ডাব্লিউ দিলাম, তারপর হচ্ছে ই দিলাম, তারপর হচ্ছে এফ দিলাম, ইন্টু হচ্ছে 96500। ওকে, তারপর এটাকে ভাগ দিব হচ্ছে 65.40 দিয়ে, তারপর হচ্ছে 3.25 দিয়ে, তারপর হচ্ছে 60 দিয়ে, যদি একসাথে আমি মিনিটে নিতে চাই। হ্যাঁ, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা এবার যদি আমরা পরের প্রবলেমটা আসি, জিজ্ঞেস করছে একটা কপার দ্রবণের মধ্যে দিয়ে অর্ধ ঘন্টা যাবত। সো অর্ধ ঘন্টা মানে এখানে আমাদের হিসাবটা কি হচ্ছে, অর্ধ ঘন্টা যেহেতু এটা হচ্ছে আমাদের 30 মিনিটস, তাই না? 30 মিনিটস মানে এটা ক্যালকুলেশন করলে অ্যাকচুয়ালি আসবে 30 ইন্টু 60, 1800 সেকেন্ড। আমরা আগে থেকে সেকেন্ডে বের করে রাখলাম যেহেতু আমাদের সেকেন্ডের কাজ। তো এটা চালনা করলে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, মানে এটা আই দেওয়া আছে। কি পরিমাণ কপার সঞ্চিত বা দ্রবীভূত হবে, ডাব্লিউ জানতে চাই। শেষ করি তাহলে। সূত্র তো আগেরটাই, ডাব্লিউ ইকুয়ালস টু এম আই টি বাই হচ্ছে ই এফ। তাহলে হচ্ছে আমাদের এম কত, এম হচ্ছে কপারের জন্য যেটা জানি সেটাই 63.5। আমি এখানে 635 লিখলাম আর নিচে 10 লিখলাম। তারপর হচ্ছে আই কত, আই সরাসরি দেওয়া আছে 10 এম্পিয়ার, 10 লিখি। আর টি কত, টি হচ্ছে এই যে অর্ধ ঘন্টা, মানে হচ্ছে 1800 সেকেন্ড, আর হচ্ছে এই যে 96500, এটা। ওকে, সো এবার আসো, আমি যদি এখানে ক্যালকুলেশন করি, দেখো 10 10 কাটাকাটি চলে যাচ্ছে। এরপরে যদি আরেকটু আমি কিছু করতে চাই, এখানে 0 0, এটাও কাটাকাটি সম্ভব, 0 0 এটাও কাটাকাটি সম্ভব। এবার আসি এখানে কথাটায়, যখনই হচ্ছে আমাদের এই টাইপের অপশন থাকে এই যে নান অফ দিস, তখনই আসলে অ্যাপ্রক্সিমেশনটা একটু রিস্কি হয়ে যায়। মানে ধরো ভাই এতক্ষণ যেটা শিখাচ্ছিলাম যে আমরা একটা দেখছি আনসার আমাদের 18 আসছে, বাট অপশনে 20 ছিল, so আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারছি, ওকে 18 ক্লোজেস্ট আনসার হচ্ছে 20, বুঝতে পারছি। বাট নান অফ দিস আসলে তুমি যে অ্যাপ্রক্সিমেশন করে যেটা বের করবা, ধরো অ্যাপ্রক্সিমেশন করে এখানে কিছু একটা সাথে মিলে গেল,
বাট দেখা গেল যে অ্যাকচুয়াল ভ্যালু বসে দিলে রিয়েল আনসার মানে একটু দূরেই আসে, তো তখন তো সেটা নান অফ দিস হইতে পারে। মানে সহজ কথা যে তুমি অ্যাপ্রক্সিমেশন করার কারণে ধরো এখানে 6.3 এর সাথে এই সাপোজ এরকম আনসার আসছে তোমার 6.3 অ্যাপ্রক্সিমেশন করে, বা আসছে ধরো এই যে 6.2 এরকম আসছে, কিন্তু তুমি এখানে ধরতেছো আচ্ছা 6.2 কাছাকাছি আসছে, তাহলে ভাইয়া 6.3 উত্তর দিয়ে দিই। কিন্তু নান অফ দিস, এটার মানে তো এটাও হতে পারে যে নান অফ দিস এর কাছাকাছি উত্তরটা হচ্ছে 6 গ্রাম, তখন হচ্ছে কিন্তু আসলে এটা মিলবে না। ওকে, যাই হোক, সো ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে এটা আসবে হচ্ছে 635 ইন্টু 18, এটাকে আমরা ডিভাইড করব 965 এটা দিয়ে, এন্ড আমাদের এখানে সাথে হচ্ছে এই যে 635 ইন্টু 18, যেহেতু 1800 সেকেন্ড, আর হচ্ছে ভাগ দিব এটাকে 96500, আর হচ্ছে সাথে 2 দিয়ে, তো আমাদের আনসার চলে আসবে হচ্ছে 0.59, 0.59। তাহলে অ্যাপ্রক্সিমেশন করলে আলটিমেটলি 5.9 গ্রাম এটা আনসার আসবে। আর এখানে ওই যে ইএফ আছে না, সো আলটিমেটলি তুলো সংখ্যা 2 গুণ হবে, তো তাহলে টোটাল যে রেজাল্টটা সেটা আসবে 5.9। এখন এটাই বলতেছি অ্যাপ্রক্সিমেশন করে করলে এটা 6.3 মোটামুটি কাছাকাছি এরকম একটা উত্তর চলে আসতো তুমি যদি এগুলো রাউন্ডিং করে করতা। ওকে, এই জন্য কারেক্ট আনসার কিন্তু এখানে নান অফ দিস। ওকে, গেল। এবার আসো 80 ml 0.1 মোলার ফেরিক সালফেটকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করে ফেরাস সালফেট বানাতে হবে। তো তাহলে এখানে আমরা কি কি করব দেখো, ফেরিক সালফেট আছে, মানে ফেরিক সালফেট বলতে এখানেও আছে Fe3+ হিসেবে, ওকে বানাইতে বলছে কি ফেরাস, তার মানে Fe2+, তার মানে অবশ্যই এখান থেকে ফেরিক থেকে ফেরাসে যাইতে একটা ইলেকট্রন নেওয়া লাগবে। এই হিসাবটা কেন জরুরি, তার কারণ এই যে এইটাই তো হচ্ছে আমাদের এটা তুল্য সংখ্যা, যে কয়টা ইলেকট্রন আসলে নেওয়া লাগতেছে ওর কনভার্ট করার জন্য। নর্মালি দেখো এতক্ষণ আমরা যেগুলো করছি, আমরা আয়ন থেকে ধাতু বানাচ্ছিলাম, রাইট, এরকম ছিল, বাট এখন আয়ন থেকে আয়ন, মানে এটা কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়ার অংশ হয়ে গেছে এবার, যে ফেরিক থেকে ফেরাস বানাচ্ছি। সো এটাও একটা আয়ন, এটাও একটা আয়ন, সো আমার দেখতে হবে যে কয়টা ইলেকট্রন লাগে ফেরাস থেকে ফেরিকে যাইতে আর কি, বা ফেরিক থেকে ফেরাসে যাইতে, তো লাগে হচ্ছে একটা, তাই এখানে তুল্য সংখ্যা হবে 1। ওকে, তারপর আসো এখানে এই ডাটাগুলো একটু অন্যরকম ভাবে দেওয়া, এটা একটা ভি দেওয়া, এটা একটা এস দেওয়া। সো আমাদের সূত্র এবার আমরা এন এরটা ইউজ করি। এখন তো ডাব্লিউ সূত্র ইউজ করে লাভ নাই, তাই না, যেহেতু এখানে ভর জানতে চাই নাই বা ভর নিয়ে কোনো কাজই নেই। সো এন ইকুয়ালস টু আইটি বাই ই এফ, বাকি সবকিছু আমরা পেয়ে গেছি না, আই দেওয়া আছে খুব সহজ একটা ভ্যালু আই এর, আর হচ্ছে টিটাই জানতে চাইছে। আসো, তার মানে আমরা এখানে লিখতে পারি যে টি ইকুয়ালস টু এন ই এফ, এই যে এন ই এফ, ইএফটাকে এদিকে নিয়ে আসছি, এন ই এফ বাই আই। তারপর ক্যালকুলেশনে কি করব, এন মানে আবার হচ্ছে এই যে ভি কে লিটারে লিখতে হয়, আর এস কে ঘনমাত্রা একক যেটা মোলারিটি সেটাই, এন ইকুয়ালস টু ভি লিটার ইন্টু এস। এই সূত্র আমরা দেখছি না, আশা করি জানি, মোলারিটি সূত্র থেকে আসছে এটা। তো এবার এখানে আমার এন এর জায়গায় বসাবো ভি কে লিটারে, ওরা দিছে মিলিটারে, তার মানে 80, এটার সাথে আবার 10⁻³ বসাবো, বা তুমি লিখতে পারো 80 ডিভাইড বাই 1000, যেভাবে তোমার সুবিধা। ওকে, তারপর হচ্ছে 0.1 মোলার, 0.1 মোলার এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 1 × 10⁻1, বুঝছো না, যাতে হচ্ছে ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। আর সাথে কি, সাথে হচ্ছে ফ্যারাডে, ফ্যারাডে মানে হচ্ছে আমাদের 96500, এটা। আর কি দিয়ে ভাগ দিব, কারেন্টের ভ্যালুটা ওটা সহজে দিছে 1 অ্যাম্পিয়ার, এটা দিয়ে ভাগ দিব। ওকে, তাহলে ফার্স্টে আমি যেটা করতে পারি, আসো কিছু শূন্য কাটাকাটি করি আমরা। শূন্য কাটাকাটি করলে আমাদের এই যে এই জিরো, এই জিরো কাটাকাটি চলে যাবে, তাই না, মানে 80 মানে কি আলটিমেটলি 8 × 10, তো আমি 10-এর সাথে 10⁻1 কেটে দিছি, সমস্যা নাই তো, তাই না, তাহলে এটা কাটাকাটি চলে গেল। ওকে, গেল। তারপর এখানে থাকে হচ্ছে কি থাকে লিখে ফেলি, এখন তার নিচে কিছু থাকবে না, 8 ইন্টু এই যে দেখো 965, এটাকে আবার লিখতে পারি ইন্টু 10², দুইটা শূন্যকে এইভাবে লিখতে পারি। তো এখানে কি থাকে তাহলে 10² থাকে, আর এখানে 10⁻³ থাকে। সো ক্যালকুলেশন করলে আমাদের কাছে সব মিলে এরকম ফিগার থাকে 8 × 965 মানে 965, আর 10⁻1। কিভাবে 10⁻1, এই যে 10², আর হচ্ছে 10⁻³, দুইটা ক্যালকুলেশন করলে 10⁻1। ওকে, আসো এবার আশা করি এই ক্যালকুলেশনটা হাতে করা খুব কঠিন কিছু না আমাদের জন্য। কি হবে আমাদের, 5×8 = শূন্য, হাতে থাকে 4, 6×8 = 48, 48×4 = 52, হাতে থাকে 5, 8×9 = 72, 72×5 = 77, 7720 ইন্টু 10⁻1, মানে শূন্য একটা কাটাকাটি চলে যাবে, ফাইনাল আনসার 772 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার, কই 772 সেকেন্ড। এখানে কিন্তু এই যে এও দেওয়া ছিল শূন্য সহ, যেটা ওইটাও দেওয়া ছিল, সো এটা একটু খেয়াল করতে হবে ক্যালকুলেশনের টাইমে। ওকে, তারপর কি বলছে, সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ ধরে চালনা করলে আদর্শ তাপমাত্রা ও চাপে 600 মিলিলিটার গ্যাস উৎপন্ন হবে। আনসার খুবই কাছাকাছি দেওয়া এগুলা,
এটাও অ্যাপ্রক্সিমেশন করতে গেলে ঝামেলায় পড়বা, মানে একদম এক্সাক্ট ভ্যালু বের করতে হবে। যেটা বললাম যে এই কোয়েশ্চেন গুলো আসেই একটু ওই টাইপের ইয়েতে, যে কারা এগুলো আনসার করতে যাচ্ছে এন্ড ট্র্যাপে পড়তেছে এন্ড টাইম ওয়েস্ট করতেছে। আমি যেটা বললাম তুমি আনসার করবে না যে তা না, করবা, কিন্তু ক্যালকুলেশনটা লাস্টে দিয়ে করবা যদি সময় থাকে। এটা করতে যায় যদি 3-4 মিনিট লাগে দাও, হবে না। দেখো সালফ্রিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের H2SO4 সালফ্রিক অ্যাসিড, এটা লঘু দ্রবণ। তার মানে সালফ্রিক অ্যাসিডেও কি থাকে, দুইটা প্রোটন দেয়, তাই না? এই যে H2SO4 থেকেই তো আমরা দুইটা প্রোটন পাই, রাইট? আচ্ছা, তো আমার কি জমা করতে হবে এই সালফ্রিক অ্যাসিড থেকে? দেখো জমা করতে হবে হচ্ছে আমার হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস জমা করতে হবে। তাহলে এই হাইড্রোজেন গ্যাস জমা হওয়ার জন্য কি করা লাগবে? নিশ্চয়ই ওর ইলেকট্রন কয়টা নেওয়া লাগবে? দুইটা নেওয়া লাগবে, যেহেতু প্রোটন দেয় কয়টা, দুইটা প্রোটন দেয়। এই জন্য আমি যদি ওই দুইটা প্রোটনকে এক অণু হাইড্রোজেনে কনভার্ট করতে চাই, আমার ইলেকট্রন লাগবে দুইটা বা 2 মোল। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? এটা এটা আমরা কেন বের করি, কাজটা কেন করি? এটা এই কারণেই বের করি যাতে আমাদের তুল্য সংখ্যা ক্যালকুলেশনে ভুল না হয়। এই যে ছোট ই, যেটা E=2। ওকে, তাহলে এবার কোন ক্যালকুলেশনটা হবে দেখছো? একটু আগে মানে আমরা টিপিক্যাল যে ম্যাথ গুলো করতেছিলাম ওগুলো সব ছিল N=W/M ফর্মুলার, হ্যাঁ। কিন্তু মোল সমান যে এত কিছু হয় সেটার অ্যাডভান্টেজটা আমরা এখন টের পাচ্ছি। এটা দেওয়া ছিল VS এই ফর্মুলা, ওই যে আবার একটু লিখে ফেলি কি কি। এটা সমান হয় W/M, মোস্টলি এটা ইউজ করি, তাই না? তারপর কি হয় N/NA এটা। তারপর কি হয়? তারপর হচ্ছে V লিটার ডিভাইড বাই 22.4। তুমি একটু ভিডিও পজ করে চিন্তা করো, আমাদের নেক্সট প্রবলেম যেটা দেখতেছিলাম এই চারটার মধ্যে এখানে কোনটা ইউজ করা হবে? এই চারটার মধ্যে এখানে কোনটা ইউজ করা হবে? দেখো হাইড্রোজেনের জন্য কি দেওয়া, দেওয়া হচ্ছে 600 ml। এন্ড কিসে দেওয়া? এই যে আদর্শ তাপমাত্রা চাপ, তার মানে হচ্ছে STP। তার মানে এবার আমরা ওর জন্য যেই মোলটা ইউজ করব সেটা হবে V লিটারে বসাবো ডিভাইড বাই 22.4, যেটা সেই ভ্যালুটা। মানে ফার্স্টে তোমার চোখ যাচ্ছে নিশ্চয়ই ভলিউমের দিকে, রাইট? এই ভলিউম V। সো ভলিউম V হলে তো একটা ঘনমাত্রা লাগে। সো এখানে তো কোনো ঘনমাত্রার ব্যাপার স্যাপার নাই আমাদের এই কোশ্চেনে। সো আমরা অবশ্যই এটা ইউজ করবো। কিভাবে বুঝলাম? কারণ এই যে আদর্শ তাপমাত্রা চাপ বলা আছে আর একটা গ্যাসের আয়তনের কথা বলা। ওকে, তাহলে আসো করি এবার। N=IT/EF। সময় জানতে চাইছে আমাদের কাছে, তার মানে আমাদের এটা কি হবে? এন এর জায়গায় কি বসাবো? এন এর জায়গায় বসাবো হচ্ছে, আচ্ছা আগে টি কে এই পাশে নিয়ে আসি তারপর বসাই। T=NEF ডিভাইড বাই I। তারপর এন এর জায়গায় এবার বসাবো এই যে দেখো V/, 22.4 এটা বসাবো। এই কত হবে? তুল্য সংখ্যা কত হবে? এই হচ্ছে আমাদের তুল্য সংখ্যা হবে এই যে 2, বের করছি অনেক কষ্ট করে। তারপর কি আমাদের ফ্যারাডে 96500। তারপর কি হবে 22.4, তাই আই এর ভ্যালু কত হবে? I 2.5। আচ্ছা, আর ভি তো আমাদের দেওয়াই আছে, ভিটা বসাই। ভিটা কেন বসাইনি? ভি তো দেওয়াই আছে 600 ml। কিন্তু ভাই এখানে তোমাদেরকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে একটু শোনো কথাটা। ভি 600 ml দেওয়া, নিচে যেটা বসেছে 22.4, এটা তো হচ্ছে আবার লিটার। সো রেশিওতে এটা ঠিক রাখতে হবে, হয় দুইটাই। এই যে দেখছো ভাইয়া সবসময় এটা লিখি, কিন্তু এই যে ভি এর নিচে ছোট্ট করে একটা এল দিচ্ছি, ভি লিটারে বসাতে হবে। সো তোমারও এটা খেয়াল রাখতে হবে, তুমি যদি লিটারে বসাও বা আরেকটা করতে পারো দুইটাই মিলিলিটারে বসাও, উপরে নিচে দুইটাই মিলিলিটারে বসাও, ওইটাও করতে পারো। আমরা কোনটা করব? আমরা হচ্ছে এক কাজ করি, দুইটাই মিলিলিটারে বসাই, এই যে দুইটাই মিলিলিটারে বসাই আমরা। তাহলে কি বসাবো আমরা? এটাকে বসাবো হচ্ছে 600 অ্যাজ ইট ইজ। আর এটা 22.4 না, 22.4 এর জায়গায় বসাবো 22400। এই আর কি, 600 22400, মানে এটাকে আমরা মিলিলিটারে নিয়ে গেছি। ওকে, তারপরে ক্যালকুলেশন আসলে করি, যেটা বললাম ভাইয়া সময় নষ্ট করতেছি না, অবশ্যই কমপ্লিকেটেড ক্যালকুলেশন এগ্রি করতেছি। এটা ক্যালকুলেটর ছাড়া করা ইম্পসিবল না, বাট আমাদের পরীক্ষা আসলে তো করতেই হবে। টিটা আমরা কিসে পাই? আমরা পাই হচ্ছে সেকেন্ডে, বাট ওরা সব অপশন গুলো দিয়ে রাখছে মিনিটে। তার মানে মিনিটে নেওয়ার জন্য আমি আগে থেকে এখানে একটা 60 দিয়েও ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করতে হবে, যাক 60 দিয়ে ভাগ দিলে তো এখানে হচ্ছে ক্যালকুলেশন একটু সুবিধাই হবে, তাই না? সময় নষ্ট না করি, কারণ কি 6 অ্যাটলিস্ট কমন পড়ে গেছে, কিছু একটা তো কাজে দিচ্ছে। সো 600 ইন্টু হচ্ছে কত, 2 ইন্টু 96500। এটাকে ভাগ করবো হচ্ছে আমরা 22400 দিয়ে, তারপর হচ্ছে আড়াই দিয়ে, আর তারপর হচ্ছে 60 দিয়ে। ওকে, সো ক্যালকুলেশন করলে আমাদের এটা চলে আসবে 34.46। কারেক্ট আনসার এটা চলে আসবে 34.46। ওকে, তারপর আসো দ্বিতীয় সূত্র। আমরা লাস্ট টপিকে চলে আসছি, দ্বিতীয় সূত্রটা জাস্ট একটু আমরা বুঝে নিই যে আইডিয়াটা কি। যদি বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তবে বিভিন্ন তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থগুলোর ভরের পরিমাণ তাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক হবে। আসলে একটু বোঝার চেষ্টা করি কি কি বলার ট্রাই করা হয়েছে। যদি বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে, তার মানে ধরো তিনটা পাত্র আছে, একটাতে ধরো আছে সোডিয়াম ক্লোরাইড, একটাতে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এন্ড একটাতে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই যে
তিনটা ভিন্ন ভিন্ন নিচ্ছি 3 পাত্রে। তারপর কি বলা, একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হয়। তার মানে এই যে দেখছো, তারা এমন ভাবে অ্যাড করা, এই যে এটার প্লাসের সাথে এটার মাইনাস, আবার এই যে এটার মাইনাসের সাথে এটার প্লাস, আবার মাইনাস, আবার মাইনাসের সাথে প্লাস, আবার প্লাসের সাথে মাইনাস, এইভাবে কিন্তু এটা পুরো সার্কিটটা হচ্ছে এভাবে আমাদের কমপ্লিট করা। পুরো সার্কিটটাই কিন্তু এভাবে আমাদের আছে। ওকে, এবার দেখো এখানে পুরাটার মধ্যে দিয়ে আমরা ধরে নিচ্ছি এই যে একটা কমন ব্যাটারি দিয়ে আমি এখানে কারেন্ট সাপ্লাই দিচ্ছি। এবার একটু দেখো, একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তবে বিভিন্ন দ্বারে সঞ্চিত, তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত। তার মানে এই প্রত্যেকটাতেই কি কিছু পরিমাণ কারেন্ট যাবে, কিছু পরিমাণ সোডিয়াম বা কিছু পরিমাণ ম্যাগনেসিয়াম বা কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম জমা হবে। এখন এই যে এগুলোর যে ভরের পরিমাণ, ধরো এটাকে আমি ধরলাম ডাব্লিউ, এক একটার জন্য এক একটা, W1 W2 W3 এরকম। কি বলছে, এইটা তাদের এটা তাদের এই যে নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক কোনটা, ই, জেড না কিন্তু, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক না, ই, রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। তার মানে এটাই বলতে চাইছে যে ডাব্লিউ সমানুপাতিক ই, ডাব্লিউ সমানুপাতিক ই, এটাই হচ্ছে আমাদের সূত্রটা। তাহলে যদি আমরা ফাইনালি একটা কাজ করি, আমরা এখানে ডাব্লিউ এর জায়গায় এই যে ডাব্লিউ ইকুয়ালস টু লিখি কে ই, ধ্রুবক নিয়ে আসলাম। তার মানে কি আমরা লিখতে পারি না ডাব্লিউ বাই ই সমান হচ্ছে কে, এই যে ইটাকে এখানে নিয়ে আসলাম। তার মানে এই যে এরা প্রত্যেকটা আলাদা আলাদা পাত্র আছে না, সবগুলো পাত্রের জন্য এই ভ্যালুটা ফিক্সড হবে, এই যে W1 বাই E1। তারপর 2 নাম্বারটার জন্য কি হবে W2 বাই E2। 3 নাম্বারটার জন্য কি হবে W3 বাই E3। এই ভ্যালুটা আর কি এদের জন্য সমান হবে, ওইটাই আর কি এখানে বোঝানো হয়েছে। এবার আসলে একটু ছোট্ট করে প্রমাণ দেখাই, বা এটা যে আসলে আমাদের ফ্যারাডের প্রথম সূত্র থেকে আসছে সেটা একটু বুঝাই। দেখো ফ্যারাডের প্রথম সূত্র ছিল এরকম, W ইকুয়ালস টু MIT বাই EF, রাইট, এটা ছিল। এখন এখানে আবার W ইকুয়ালস টু এই যে MIT বাই EF এর এই অংশটা খেয়াল করো, M বাই EF এই অংশটা খেয়াল করো, এটা মানেই কি আবার আমাদের ক্যাপিটাল ই না, রাসায়নিক তুল্যাঙ্ক, এটা সমান আসলে কি আমাদের এই যে M বাই E, এটা মানেই তো এটা, রাইট। তাহলে দেখো M বাই এর জায়গায় আমি লিখতে পারি না ক্যাপিটাল ই ইনটু আর কি বাকি থাকে IT বাই F। এখন দেখো এইখানেই তো ক্যালকুলেশনটা, মানে কন্ডিশনটা আমাকে ফিক্স করে দিচ্ছে। এফ তো আমি জানি যে এফ তো আগে থেকে একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক। কি করছে, বলছে যে একই পরিমাণ বিদ্যুৎ, একই পরিমাণ বিদ্যুৎ মানে কি, কিউটা সেম বা কিউটা ফিক্সড, আর কিউ ফিক্সড মানে কি আইটি, এই যে এই জিনিসটা যেটা গুণফলটা, এটাও সেম বা এটাও ফিক্সড। সো এখানে বেসিক্যালি এটাও কনস্ট্যান্ট হয়ে গেল আর এটাও কনস্ট্যান্ট হয়ে গেল। সো দুইটাই যদি ধ্রুবক হয়ে যায়, ফাইনালি আমরা কি পাই, পাই হচ্ছে এই ডাব্লিউ সমানুপাতিক ই। ওই যে ধ্রুবকটাকে সরাই দিলাম, ধ্রুবকটাকে সরাই সমানুপাতিক সমীকরণ নিয়ে আসলাম। এটা আসলে এবার একটু মানে সবই বুঝলাম সূত্র এটা, এবার একটু এটা তোমাদেরকে ফিল করানোর ট্রাই করি, জিনিসটা একটু দেখো, ফিল করার চেষ্টা করি আমরা। এইটা এখানে দেখা যাচ্ছে, ধর আমি ধরলাম 6 ফ্যারাডে করে কারেন্ট দেই, 6 ফ্যারাডে করে কারেন্ট দিই। তাহলে তুমি একটু দেখো সোডিয়ামের জন্য কি হবে, এটা সোডিয়াম, প্রত্যেকটার জন্য রিয়াকশন লিখি, সোডিয়াম ও একটা ইলেকট্রন নিয়ে হয় সোডিয়াম ধাতু, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, ওর লাগে দুইটা ইলেকট্রন নিয়ে ও হয় ম্যাগনেসিয়াম ধাতু। তারপর লিখি অ্যালুমিনিয়াম 3+, ওর লাগে তিনটা ইলেকট্রন নিয়ে ও হয় অ্যালুমিনিয়াম ধাতু। ওকে, এবার দেখো এক একজনের কিন্তু তুল্য সংখ্যা এক এক রকম, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। এবার তুমি একটা মজার রিলেশন পাবা, দেখো তুমি যদি এখানে 6 ফ্যারাডে কারেন্ট দাও, তাহলে 1 ফ্যারাডে কারেন্ট দিলে 1 মোল সোডিয়াম পাই, মনোযোগ দিয়ে দেখো, 1 ফ্যারাডে কারেন্ট দিলে 1 মোল সোডিয়াম পাই, তাহলে 6 ফ্যারাডে কারেন্ট দিলে কতটুকু সোডিয়াম পাবো, আমি পাবো এখানে 6, গেল প্রথমটা। এবার দেখো ম্যাগনেসিয়ামের জন্য 2 ফ্যারাডে কারেন্ট দিলে 1 মোল পাই, 2 ফ্যারাডে দিলে 1 মোল পাই, তাহলে ঐকিক নিয়ম 6 ফ্যারাডে দিলে কয় মোল পাবো, পাবো হচ্ছে 3 মোল। এবার আসো লাস্টেরটা অ্যালুমিনিয়াম, 3 ফ্যারাডে দিলে 1 মোল পাই, এই যে 3 ইলেকট্রন, 3 ফ্যারাডে দিলে 1 মোল পাই, তাহলে 6 ফ্যারাডে দিলে কতটুকু পাবো, ঐকিক নিয়ম 2 মোল পাবো। তুমি কি খেয়াল করছো সম্পর্কটা, সম্পর্কটা কি দাঁড়ালো, যে যত আমার এখানে তুল্য সংখ্যা বাড়তেছে, যে এখানে কি এটা কি ই তুল্য সংখ্যা, আর এটা কি মোল সংখ্যা, বা ধরো এটাকে আমরা বলতে পারি এই যে কি বলবো এটাকে, এটা যেহেতু ই আছে, ধরো এই যে ডাব্লিউ যতটুকু পাচ্ছি আমি, মোল সংখ্যাকে ওই যে আমি যদি এরপর ভরে কনভার্ট করি ভরটা পেয়ে যাবো, তাই না। আচ্ছা, সো দেখো আমি এখানে যত বেশি ই বাড়তেছে বা তুল্য সংখ্যা বাড়তেছে, তত কিন্তু আমার ভরের পরিমাণ কমতেছে। তাহলে আমি এটাকে বলতে পারি না যে ডাব্লিউ সমানুপাতিক 1/E, মানে ডাব্লিউ এর ব্যস্তানুপাতিক আর কি, তাই না।
আসলে এটা ব্যস্ত অনুপাতিক। দেখো ই যত বাড়তেছে ডাব্লিউ এর পরিমাণ কমতেছে। দেখো মোল সংখ্যা মানে তো আসলে মোল সংখ্যা কমা আর ভর সংখ্যা কমা একই, তো ভর কমা একই। তো ডাব্লিউ সমানুপাতিক 1/e। ওকে, তাহলে আমরা একটু কাছাকাছি আসছি না? দেখো এই ই মানেই কি, আবার ক্যাপিটাল ই মানে কি, এম বাই ছোট হাতের ই। এই যে দেখো ছোট হাতের ই এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, এখন আসো এমটা তাহলে কিভাবে আনা যায়। এবার যদি আমি তোমাকে এই দুইটার মধ্যে তুলনা করতে বলি, সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন নিয়ে সোডিয়াম, আর পটাশিয়াম প্লাস সেও একটা ইলেকট্রন নিয়ে পটাশিয়াম হচ্ছে। এবার তো দুইজনেরই তুল্য সংখ্যা সেম, তাই না? দুইজনই তো এক মোল করে নেয় যদি, বা এক ফেরাডে যদি নেয়, তাহলে দুইজনেকেই পাই 1 মোল করে। এবার তুমি তুলনা কিভাবে করবা? দুইজনেরই যদি তুল্য সংখ্যা সেম হয়, দুইজনই যদি 1 মোল পাও, তুল্য সংখ্যা সেম মানে মোলও সেম পাবা অবভিয়াসলি। তো সেই ক্ষেত্রে এই সম্পর্ক কিভাবে বের করবা? দেখো সোডিয়ামের 1 মোল মানে হচ্ছে 23 গ্রাম, কিন্তু পটাশিয়ামের 1 মোল মানে কি, 39 গ্রাম। আর এই 23 আর 39 অ্যাকচুয়ালি কি ওদের, এটা হচ্ছে ওদের এম, মানে ওদের যে পারমাণবিক ভর সেটা। তার মানে আমরা কি দেখলাম, যদি হচ্ছে তুল্য সংখ্যা ফিক্সড হয়ে যায়, তখন আবার ডাব্লিউর সাথে কি সম্পর্ক, এম যত বেশি হবে, এই যে দেখো ডাব্লিউর সাথে সম্পর্ক তখন দাঁড়ায় এম যত বেশি হবে, এম কার বেশি, পটাশিয়ামের, তাকেই তুমি তড়িৎদ্বারে বেশি পাবা। তাহলে কি 39 বেশি 23 কম, এই জন্য পটাশিয়ামকে তুমি বেশি পাচ্ছ। সো এই দুইটাকেই কম্বাইন করে আমরা লিখতে পারি ফাইনালি ডাব্লিউ সমানুপাতিক এম বাই ই। এই যে আমি থিওরিটিক্যাল প্রমাণ দেখালাম, প্র্যাকটিক্যাল প্রমাণ দেখালাম, সব বললাম। প্রমাণ তোমাদের লাগবে না, বাট যেহেতু সূত্রটা হয়তো তোমাদের আগে থেকে পড়া নাই, এই জন্য হয়তো বুঝতে একটু এটা হেল্প করবে, এই আর কি। ঠিক আছে, সো পুরো জিনিসটা হচ্ছে এটা, যে কারেন্ট আমরা সেম দিচ্ছি, যখন তুমি এই কথাটা দেখবা একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখনই বুঝবে এটা ফ্যারাডের দ্বিতীয় সূত্রের ম্যাথ। এন্ড তখনই তোমার মাথায় এটা যাতে সবার আগে ক্লিক করে, এই যে ডাব্লিউ সমানুপাতিক ই। আর ই মানে কি আবার, এম বাই ছোট হাতের ই। ঠিক আছে, এটাই। ওকে, সো এই যে সূত্রটা, ফাইনালি জাস্ট জেড এর কথাটা একটু বলে দিই, যে এখানে জেডটা আলাদা করে এখানে কি লিখা বা কিভাবে আসলো। দেখো আলটিমেটলি আমি এখানে এই যে ডাব্লিউ সমানুপাতিক ই যেটাকে বলতেছি, এখানে আমরা লিখলাম যে ডাব্লিউ সমানুপাতিক এম বাই ই। দেখো আমি যদি একটা কাজ করে দিই, যে ঠিক আছে ডাব্লিউ সমানুপাতিক এম বাই ই এর সাথে একটা ধ্রুবক এফ ও নিয়ে আসি, ক্ষতি নাই কিন্তু, আমি তো আলটিমেটলি ধ্রুবকই আনতেছি। আর এম বাই ই এফ টা মানে কি, আলটিমেটলি জেড। এন্ড এটাই তো হওয়া স্বাভাবিক, তাই না? ডাব্লিউ সাথে জেড এর সম্পর্ক সমানুপাতিক হওয়াতে স্বাভাবিক। এগুলো কিন্তু ভার্সিটিতে এরকম কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, যে নিচের কোনটি সঠিক কোনটি ভুল লিখো। ধরো তোমাকে এরকম 4টা অপশন দিয়ে দিল, একটু তুমি উত্তর করার ট্রাই করো। এই যে দেখো ডাব্লিউ সমানুপাতিক জেড একটা লিখলাম, তারপর লিখলাম হচ্ছে ডাব্লিউ সমানুপাতিক ই, এটা একটা লিখলাম, তারপর লিখলাম হচ্ছে ডাব্লিউ সমানুপাতিক ছোট হাতের ই, এটা একটা লিখলাম, তারপর ডি লিখলাম, আর কি লেখা যায়, তারপর লিখলাম হচ্ছে আমরা ডাব্লিউ, এই যে কিউ সমানুপাতিক আই লিখলাম, ধরো কিউ সমানুপাতিক আই লিখলাম। 4টা জিনিস। তো তোমাকে জিজ্ঞেস করলো নিচের কোনটা ভুল, সেটা লিখো। তো দেখো আমরা এতক্ষণ দেখছি না যে এটা কারেক্ট, এই যে মাত্রই দেখলাম ডাব্লিউ সমানুপাতিক জেড এটা কারেক্ট, ডাব্লিউ সমানুপাতিক ই এটাও কারেক্ট, এই যে এটা জাস্ট একটু আগে দেখে আসলাম। তারপর হচ্ছে কিউ সমানুপাতিক আই, স্বাভাবিক, আমার চার্জের পরিমাণ যত বেশি হবে কারেন্টের পরিমাণ তত বেশি হবে, সো এটাও সঠিক। তাহলে এখানে ভুল কোনটা, ভুল হচ্ছে সি, মানে এখানে সঠিক উত্তর সি হবে। মানে জিজ্ঞেস করছে কোনটা রং, কোনটা রং। কিভাবে বুঝলাম রং, এই যে দেখো কি করছি, ডাব্লিউর সাথে ই এর সম্পর্ক তো হচ্ছে ব্যস্তানুপাতিক, সমানুপাতিক কোত্থেকে হবে, এই জন্য হচ্ছে এটা এরকম। ওকে, আসো এটা হচ্ছে আজকে আমাদের এখানকার লাস্ট প্রবলেম এই লেকচারের। 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে, এই জিনিসটা একটু আগে তোমাদেরকে পড়ায় আসছে। দেখো এটার তুল্য সংখ্যা হচ্ছে ই 2, এটার তুল্য সংখ্যা অ্যালুমিনিয়ামের জন্য কত, ই 3, পটাশিয়ামের জন্য তুল্য সংখ্যা একটু আগে দেখছো 1, ক্যালসিয়ামের জন্য অবভিয়াসলি তুল্য সংখ্যা কত, 2। জিজ্ঞেস করছে অধিক পরিমাণে সঞ্চিত হবে, এই অধিক পরিমাণে সঞ্চিত হওয়া ডাব্লিউ এর সাথে কিসের সম্পর্ক, এই যে তুল্য সংখ্যার সম্পর্ক ব্যস্তানুপাতিক, একটু আগে প্রমাণ করে আসছি। সো এখানে কিন্তু আর কোনো কথাই নেই, যে দেখা যাচ্ছে যে আমাদের তুল্য সংখ্যার সবচেয়ে কম হচ্ছে পটাশিয়ামের, তার মানে ডাব্লিউ এইটা সবচেয়ে কম, যার ডাব্লিউটাও সবচেয়ে বেশি তার হবে। তার মানে কারেক্ট আনসার হবে হচ্ছে আমাদের সি। বাকিটা এখানে যদি আমি তোমাকে একটু পুরো অর্ডারটা করে দিই, দেখো প্রথমে তো সবচেয়ে বেশি পাওয়া যাবে পটাশিয়ামকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আবার অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা সবচেয়ে বেশি 3, তার মানে সবচেয়ে কম পাওয়া যাবে অ্যালুমিনিয়ামকে, এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। সন্দেহ একটু হইতে পারে ক্যালসিয়ামেরও 2, আবার জিঙ্কেরও 2, এই দুইটার মধ্যে কোনটা। ওই যে তখন আমাদের সাথে এটারও হেল্প নেওয়া লাগবে, ডাব্লিউ সমানুপাতিক এম, যদি ই সেম হয়, তুল্য সংখ্যা সেম হলে তোমার হেল্প নেওয়া লাগবে আণবিক ভরের বা পারমাণবিক ভরের। তো এখানে কারটা বেশি, পারমাণবিক ভর কত, ক্যালসিয়ামের কত, ক্যালসিয়ামের হচ্ছে 40, আর জিঙ্কের কত, জিঙ্কের হচ্ছে 65.4, তার মানে যারটা বেশি সে বেশি হবে। সো
পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যাবে, তারপর সবচেয়ে বেশি পাওয়া যাবে জিঙ্ক, তারপর পাওয়া যাবে ক্যালসিয়াম, আর সবচেয়ে কম পাওয়া যাবে অ্যালুমিনিয়াম। ঝামেলা হইলে একটু এই যে জিঙ্ক আর ক্যালসিয়ামের মধ্যেই হতে পারে, ওটাও ক্লিয়ার করে দিলাম। ই সমান না, ই সমান হলে দেখতে হবে যে কার এম বেশি, এম বেশি জিঙ্কের, তাহলে জিঙ্কে সবচেয়ে বেশি পাওয়া যাবে। ওকে, আসো। এই তো আমাদের লেকচারটা শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা এখানে কি কাজ করছি ফ্যারাডের সূত্র দিয়ে। এই যে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলা সেগুলো করছি। তো আমাদের কিন্তু এই লেকচারের যে বলছিলাম এই চ্যাপ্টারের দুইটা পার্ট আছে, ফার্স্ট লেকচারে বুঝেছি এগুলো, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তো তড়িৎ বিশ্লেষণ কোষের পার্ট গুলা শেষ, কি পাওয়া যাবে, কাকে পাওয়া যাবে এন্ড কতটুকু পাওয়া যাবে, এগুলা শেষ। এরপরের যে পোর্শন লেকচার মানে বাকি যে লেকচার গুলা 3, 4 সেগুলো আমরা আলোচনা করব হচ্ছে যে তড়িৎ রাসায়নিক কোষের যে পার্টটা সেটা নিয়ে, যে আমি হচ্ছে যদি কারেন্ট তৈরি করতে চাই, ভিতরে রাসায়নিক পদার্থ আছে, দেন বাইরে কারেন্ট জেনারেট করতে চাই, সেক্ষেত্রে বিভব কি হবে বা কিভাবে আমরা ক্যালকুলেট করবো, নার্নস ইকুয়েশন কি হবে সেগুলা। তো সবাইকে ধন্যবাদ, এই লেকচারটা আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।